কি ভাবছেন আমি এত সুন্দর কিভাবে হলাম? ফেসবুকের মেসেজ লিস্টে মেয়েরা আমাকে মেসেজ দিতে দিতে প্রায় পাগল করে ফেলেছে। তাই কারো মেসেজের রিপ্লাই না দিয়ে ক্যাম্পাসের গ্রুপে সবার সাথে কথা বলছি। এমন সময় ফোনে রিং বাজছে, কিন্তু ধরছি না, বারবার কেটে দিচ্ছি। এই নীরব, কলটা ধর। তুই পাগল নাকি? ওই মেয়ের কল আমি ধরতে যাব কেন? দোষ, মেয়েটা তো হ্যাপি দেখতে, তাহলে কল ধরতে প্রবলেম কিসের? ওই মেয়েকে আমার পছন্দ হয়নি, তাই ধরবো না। এত সুন্দর মেয়েকে তোর পছন্দ হয়নি? উফ, মেয়েটা যদি আমাকে প্রপোজ করতো তাহলে ওকে নিয়ে প্রেমের সাগরে ডুবে যেতাম। তাহলে তুই প্রপোজ করে দে। আরে না, ও আমাকে পছন্দ করে না। এই যে তুই কত স্মার্ট ও হ্যান্ডসাম, তাই তোকে পছন্দ করছে। হয়েছে হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। আচ্ছা, এখন বল তোর ঠিক কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে পছন্দ জানি না, কিন্তু যাকে দেখার পর আমার মন উতলা হবে তাকেই আমি ভালোবাসবো। আচ্ছা দেখ, এই মেয়ে দেখতে কেমন রে? আমি মেয়ের ছবি দেখে পুরাই থ খেয়ে গেলাম। কিরে, দেখতে কেমন? ভালোই, কিন্তু তুই এই মেয়ের ছবি কিভাবে পেলি? আরে দোষ, এই মেয়ের পেছনে কত ছেলে ঘোরে জানিস? মনে হয় তোকেও পাত্তা দিবে না। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু এই মেয়েটা তো গতকালই আমাকে প্রপোজ করেছে, বাট আমি না করে দিয়েছি। আমার কথাটা শুনেই তারই চুপ হয়ে কি যেন ভাবছে। দোস্ত, যাই হোক, একটু টেনশনে আছি রে। কাল থেকে তো আমরা নতুন ভার্সিটিতে যাব, সব কিছুই নতুন। কথাটা বলে ওকে মনে করিয়ে দিলাম। শালা, সব কিছুই হয়েছে তোর জন্য। প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে কেন যে তুই প্রেম করতে গেলি? তোর সাথে আমি ছিলাম বলে আমাকেও টিসি ধরিয়ে দিয়েছে। এই নিয়ে 2টা ভার্সিটি থেকে আমাদের বহিষ্কার করেছে। দোস্ত, বলছি তো মাফ করে দে, আর কখনোই এমনটা করব না। শালা, তুই এত সুন্দর কেন রে? যে মেয়ে দেখে সেই মেয়ে তোর প্রেমে পড়ে যায়। সবই আল্লাহর দান রে, সবই আল্লাহর দান। হ্যাঁ বুঝেছি, সবই আল্লাহর দান, কিন্তু আমি তোর সাথে একই ভার্সিটিতে পড়বো না। দোস্ত, এমন করিস কেন? তোকে ছাড়া তো আমি প্রেম বলতে যাব, তখনই তারিফ রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ও সরি দোস্ত, ভুল করে বেরিয়ে গেছে। তোকে ছাড়া তো আমি পড়াশোনাই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোর সাথে ভার্সিটিতে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বল, কি শর্ত? আগে বল, তুই আমার শর্তটা রাখবি? আচ্ছা ঠিক আছে, রাখবো, বল। তুই স্মার্টভাবে ভার্সিটিতে যেতে পারবি না। এর জন্য তোকে গ্রামের গাইয়া ছেলে সেজে ভার্সিটিতে যেতে হবে, যাতে কোনো মেয়েই তোকে দেখে পছন্দ না করে। দোস্ত বলিস কি? না না দোস্ত, তুই আমার সাথে এমনটা করিস না। তুই আমার শর্ত মানলে মান, না মানলে না মান, আমার কিছু যায় আসে না। এটা সম্পূর্ণ তোর বিষয়। কি আর করার, তারিফ আমার ছোটবেলার বন্ধু। কখনোই আমরা একে অপরের সাথে ঝগড়া করিনি। সব সময়ই তারিফ আমার সাথেই থাকতো, কখনোই আমাকে একা বিপদে ফেলে চলে আসেনি, এমনকি আমিও না। তাই আমার জন্যই ও 2টা ভার্সিটি থেকে বহিষ্কার হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতে খুশি থাকিস তাহলে আমি রাজি আছি। দোষ, সত্যি? হ্যাঁ সত্যি। দোষ, তোর আরেকটা কথা বলি, প্রেম করবি কর, ভালো কথা, কিন্তু মেয়েদের মন নিয়ে খেলা করা ভালো না। আর হ্যাঁ, তোর পেছনে যে এত মেয়ে ঘোরে সেটা তোর সুন্দর চেহারা ও স্মার্ট দেখে, কিন্তু মন থেকে না। তাই বলছি, তুই যদি গাইয়া গ্রামের ছেলে হয়ে ভার্সিতে যাস তাহলে দেখবি অনেক মেয়ে তোকে এড়িয়ে চলবে, কিন্তু এই অবস্থায় তোকে দেখে যে মেয়ে ভালোবাসবে মনে করবি সেই মেয়েই তোর চেহারা দেখে নয়, মন থেকে ভালোবাসছে। আমি তারিফের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার মাথায় এতদিন যা ছিল আজ সব ভুল প্রমাণিত হলো। আসলেই তো তারিফ ঠিক কথা বলল। না, এই নতুন ভার্সিটিতে যে করেই হোক আমার মনের মতো একটা মেয়েকে খুঁজে বের করতে হবে। আম্মু তো আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে, তাই আম্মুর পাগলামিটা বন্ধ করতে হবে। কিরে, কি এত ভাবছিস? দোস্ত, তুই ঠিকই বলেছিস, কাল থেকে আমি তোর প্ল্যান অনুযায়ী চলবো। কিন্তু দোস্ত, ভুলেও যাতে কেউ আমার কথা জানতে না পারে। তোর তো অনেক ফলোয়ার, মনে হয় তোকে দেখে অনেকেই চিনে ফেলবে, তাই তোকে আমি নিজে হাতে গাইয়া বানাবো। ঠিক আছে চল। আর কতক্ষণ এই ক্যাম্পাসে থাকবো? এখন তো আর এটা আমাদের ক্যাম্পাস। হ্যাঁ ঠিকই বলছিস, চল বাসায় যাই। আম্মুকে আবার এই সুসংবাদটা দিতে হবে। আমি তারিফের কথা শুনেই হা 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 করে হেসে দিলাম।
তারিফ আর আমি পাশাপাশি বিল্ডিংয়ে থাকি, তাই ওকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজার কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুকে দেখেই আমার গলাটা শুকিয়ে গেল, কারণ আম্মু রেগে আছেন। আসো আব্বু, ভেতরে আসো। তোমার জন্য তোমার আব্বু অনেক কিছু রেডি করে রাখছে। আমি আম্মুর কথা শুনে বুঝে গেলাম স্যার বাবাকে সব বলে দিয়েছে, কিন্তু এখন কি হবে? এর আগেও এই একই কাজের জন্য ভার্সিটি ছেড়েছি, আর আজকেও সেম, কিন্তু আজকে মনে হয় কপালে দুঃখ আছে। এ কথা ভেবে সঙ্গে সঙ্গেই আম্মুকে জড়িয়ে ধরেই, আম্মু আর কখনোই এমনটা করব না, এবারের মতো বাবাকে বোঝাও। হ্যাঁ হ্যাঁ, বোঝাবো তো, আই। আমার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখি বাবা চুপচাপ রাগ হয়ে বসে আছে। আমি আব্বুকে দেখেই আম্মুর পেছনে লুকালাম। বাবা আমাকে দেখেই, এই বেরিয়ে আয় বলছি। আব্বু কথা শুনে আমি ভয়ে ভয়ে আম্মুর পেছন থেকে বের হলাম। এই তুই কি আমাদের ভালো থাকতে দিবি না? তোর জন্য তোর ভার্সিটির স্যারের কাছে কতগুলো কথা শুনতে হলো। আব্বু কি বলেছে স্যার? তুই নাকি তোর প্রিন্সিপাল স্যারের মেয়েকে চর মেরেছিস। বাবার কথাটা শুনে মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। আরও অনেক মেয়েকে নাকি তুই জ্বালাতন করিস, তার জন্য তোকে বহিষ্কার করেছে। তার মানে আসল সত্যি কথা আব্বুকে বলেনি। বা স্যার তো একটা জিনিস বটে। এবার স্যারের সাথে দেখা হলে তার কপালে 2টা চুমু দিব। মিটিমিটি হাসছি আর ভাবছি, কি রে, কি ভাবছিস? কই আব্বু, কিছু না তো। এই তুই কি আর মানুষ হবি না? আব্বু আমি তো মানুষই। চুপ কর, তোকে যে বহিষ্কার করেছে এখন কি করবি? আব্বু আমি অন্য ভার্সিটিতে ভর্তি হব। না না না, তা আর হচ্ছে না। আমার এত বড় কোম্পানি আমি একা আর কতদিন সামাল দিব? তাই ঠিক করেছি আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। তুই আমার বদলে কাল থেকে অফিসে যাবি। আর হ্যাঁ, তোর জন্য মেয়ে দেখেছি, খুব তাড়াতাড়ি তোর বিয়ে কমপ্লিট করব। আব্বু বলো কি, আমি এখন বিয়ে করব না? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। যদি বিয়ে করার ইচ্ছা না থাকে তাহলে আর কখনো আমাকে আব্বু বলে ডাকবি না। আব্বুর ধমকি শুনেই চুপ হয়ে গেলাম। কি আর করার, এখন বাবা যা করবে তাই হবে। কিন্তু যেই মেয়ে আমার বউ হবে তাকে আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি কি জিনিস। এই কথা ভেবেই আমার রুমে চলে গেলাম। তারপর পকেট থেকে মোবাইলটা বের করেই তারিফকে কল দিলাম। সঙ্গে সঙ্গেই তারিফ রিসিভ করলো। দোস্ত আমি তো ফাইসা গেছি। কেন রে দোস্ত, কি হয়েছে? তোর বাবা মা কি তোকে ধোলাই দিয়েছে? শালা ধোলাই দিছে মানে? সেই রকম ধোলাই দিছে। দোস্ত আমাকেও দিয়েছে, আর বলছে আর কখনো যেন কোনো মেয়ের পেছনে না পড়ি, তাহলে সোজা বিয়ে দিয়ে দেবে। আচ্ছা বাদ দে, তাহলে তো আমরা কাল থেকে ভার্সিটিতে যাচ্ছি। আরে ব্যাটটা তোর ভার্সিটি তুই পকেটে রাখ, আমার সব স্বপ্ন ভেঙে গেল। কেন রে দোস্ত, কি হয়েছে? আমার ভার্সিটি যাওয়া বন্ধ, আর আব্বু চাচ্ছে আমি তার ব্যবসা দেখাশোনা করি। দোস্ত বলিস কি? তুই আমাকে এই খবরটা আরও আগে দিবি না? কেন, আগে দিলে কি করতি? আরে বেটা, তোর জন্য তো গাইয়া হওয়ার মেকআপ কিনে ফেলছি। ধ্যাত, আমার টাকাটাই নষ্ট হলো। শালা তোর গাইয়া হওয়ার মেকআপ তুই ধুয়ে ধুয়ে পানি খা, বলেই কলটা কেটে দিলাম। শালা আমি আছি বড় টেনশনে, আর ও আমার জন্য গাইয়া হওয়ার মেকআপ কিনে। তারপর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, না আব্বুর কথা অমান্য করলে চলবে না। বিয়ে যেহেতু করাবেই, তাহলে বিয়েটা করেই ফেলি। আচ্ছা মামুন তো বিয়ে করেছে, তাহলে ওকেই কল দিয়ে দেখি বিয়ে সম্পর্কে কিছু আইডিয়া নেওয়া যায় কি না। কথাটা ভাবতে না ভাবতেই কল দিয়ে দিলাম। 3 বার রিং হওয়ার পর শালা কল রিসিভ করলো। কি রে দোস্ত, কেমন আছিস? হ্যাঁ ভালো, কিন্তু দোস্ত আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে রে? শালা মস্করা করিস, আমি আছি মহা টেনশনে। আচ্ছা আচ্ছা বুঝলাম, তুই মহা টেনশনে আছিস। তাহলে বলে ফেল তোর টেনশনটা ঠিক কি নিয়ে। টেনশনটা বিয়ে নিয়ে। বিয়ে মানে? কার বিয়ে? আরে বেটা আমার বিয়ে। আমার কথাটা শুনে মামুন সঙ্গে সঙ্গেই পেটে হাত দিয়ে হাসতে লাগলো। আরে বেটা কিছু বলবি নাকি কল কেটে দিব? আরে না না, কাটিস না। আচ্ছা হঠাৎ আঙ্কেল তোর বিয়ে নিয়ে পড়লেন কেন? তারপর মামুনকে সব খুলে বললাম। শালা আঙ্কেল যা করেছে সব ঠিক করেছে। তুই এর আগেও একবার এই কারণে ভার্সিটি ছেড়েছিস, আর এইবারও। দোস্ত এসব বাদ দে, এখন শোন তোর কাছে যে কারণে কল করেছি। হ্যাঁ বল। আসলে দোস্ত বিয়ে সম্পর্কে কিছু আইডিয়া দে তো। হ্যাঁ হ্যাঁ দোস্ত শোন, আসলে বিয়ে মানেই মজা আর মজা।
আর বাসরাতের মজার তো কোনো তুলনাই হয় না। আর হ্যাঁ, শ্বশুরবাড়িতে কিন্তু অনেক অনেক মজার খাবার দেবে। শত হলেও জামাই বাবাজি বলে কথা, সব শালাশালি মিলে তোকে নিয়ে গল্প করবে, দুলাভাই দুলাভাই বলে ডাকবে, অনেক মজা করবে। তোর কথা শুনে তো মনে হচ্ছে বিয়ের থেকে শান্তি আর কিছু নাই। দোস্ত আরও আছে শোন, যখন সকাল হবে তখন বউ অনেক মিষ্টি ভালোবাসার পরশ দিয়ে ঘুম থেকে উঠাবে। দোস্ত, সত্যি কি বিয়েতে এত মজা? আরে বেটা, মজা মানে তুই তো ঘর থেকে বের হবি না। ধ্যাত বেটা, ঘর থেকে বের হব না কেন? মনে মনে বললাম, শালা বিয়েটা কর, তারপরে হাড়ে হাড়ে টের পাবি প্যারা কত প্রকার ও কী কী। আড্ডা দিবি, আড্ডা তোকে ভালো করে দেওয়া হবে। কিরে, কিছু বলছিস না কেন? হ্যাঁ বলেছি তো দোস্ত, তুই তোর আব্বুকে তাড়াতাড়ি বল বিয়ের আয়োজন করতে বল। আর হ্যাঁ, আমরা কিন্তু বিয়ের 7 দিন আগে থেকেই তোদের বাসায় থাকবো। শালা তোরা 7 দিন আগে থেকে থাকবি। এখন রাখছি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, বলার পরেই আমি কল কেটে দিলাম। শালা তুই আমাদের অনেক জ্বালিয়েছিস, তোকে এবার বিয়ে দিয়ে হাড়ে হাড়ে টের পাবো প্যারা কাকে বলে। মানুষের কথা শুনে তো মনে হচ্ছে ও অনেক শান্তিতে আছে। না, আমারও তাড়াতাড়ি বিয়েটা করতেই হবে। বিয়েতে যে এত মজা, আগে জানলে আম্মু যখন বলেছিল তখনই করে ফেলতাম। এ কথা ভেবেই ফেসবুকে ঢুকলাম, অনেকক্ষণ আড্ডা দিয়ে খেতে গেলাম। ডাইনিং টেবিলে বসে আছি আর আব্বুর মুখ থেকে বিয়ের কথা শোনার জন্য অপেক্ষা করছি। বুঝলে নীরবের আব্বু, আমি একটা মেয়ে দেখেছি, অনেক মিষ্টি দেখতে। আমার তো অনেক পছন্দ হয়েছে। বলো কি, কখন দেখলে? এই তো বিকেলেই দেখেছি। আমাদের বিল্ডিং থেকে 4 থেকে 5 বিল্ডিং পরেই মেয়েদের বাসা। আম্মুর কথা শুনেই ভেবা চেকা খেয়ে গেলাম, কারণ আম্মু যে মেয়ের কথা বলছে ওর নাম হলো মাহি। ওর সাথে 1 মাস প্রেম করে ব্রেকআপ করে দিছি। এখন যদি ও আমাকে পায় তাহলে 12টা বাজিয়ে ছেড়ে দিবে। না না, এ আমি কখনোই হতে দিব না। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। কালকে আমি ওই মেয়েকে দেখে আসবো। বলার সঙ্গে সঙ্গে আমি বলে উঠলাম, না। আমার কথা শুনে আব্বু অবাক হয়ে বলল, এই কি হয়েছে, না বললি কেন? না না মানে আমার না মানে বাবা, আমার ইচ্ছে আশেপাশে কোনো মেয়েকে বিয়ে করব না। কেন করবি না? বুদ্ধি বের করে বললাম, দেখো আম্মু, যদি আমি আশেপাশের কাউকে বিয়ে করি তাহলে যদি ওর সাথে আমার একটু ঝগড়া লাগে তাহলেই ওর বাবার বাড়ি চলে যাবে। আর যদি দূরের কাউকে বিয়ে করি তাহলে শত ঝগড়া হওয়ার পরেও আমাদের বাড়ি ছেড়ে ওর বাবার বাড়ি যেতে পারবে না। দেখেছো রোহি, তোমার ছেলের বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ গো, নীরব তো ঠিকই বলেছে। না না, নীরবের জন্য আশেপাশের কোনো মেয়েকে দেখবো না। আব্বুর ফোনে কে যেন কল করলো। হ্যাঁ আকরাম, কেমন আছিস? ওপাশ থেকে কিছুই শোনা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, তাহলে আমি কাল সকালে আসছি। কে এই আকরাম? আর কি কথাই বা বললো, কিছুই বুঝলাম না। রোহি, কাল সকালে আমাদের এক জায়গায় যেতে হবে। সকাল সকাল রেডি হয়ে নিও। আব্বু, আমিও কি যাব? না, তোর যাওয়া লাগবে না। তুই কাল সকালে অফিসে যাবি, ম্যানেজার আছে, তোকে সব বুঝিয়ে দেবে। আচ্ছা বলে খেতে শুরু করলাম। তারপর খেয়ে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ভাবছি আব্বু আর আম্মু কাল কোথায় যাবে। দেখ, যেখানে খুশি যাক, আমাকে অফিসে যেতে বলছে, আমি অফিসে যাব। যাই হোক, কাল থেকে আমি হব আমাদের কোম্পানির চেয়ারম্যান। ভাবতে ভাবতেই নিজের প্রতি স্যার স্যার ভাব চলে আসলো। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করেই গাড়ি নিয়ে অফিসে গেলাম। অফিসে যেতেই সবাই আমাকে স্বাগত জানালো। তারপর ম্যানেজার সাহেবের কাছ থেকে সব বুঝে নিয়ে আমি বাবার চেয়ারে বসলাম। অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর সবাই চলে গেল, শুধু আমি বসে আমি একা একটা রুমে। উফ, খুব একা একা লাগছে। মনে মনে ভাবলাম মামুনকে কল করে ডেকে নিয়ে আসি। আবার ভাবলাম না, এটা অফিস, যদি মামুনকে নিয়ে আসি তাহলে অন্যরা খারাপ ভাবতে পারে। একথা ভেবেই টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই নেই। এক ঘুমে দুপুর গড়িয়ে গেছে, খাওয়া দাওয়ার কোনো নামই নেই। অনেকেই আমাকে ঘুমোতে দেখে ডাক দেননি, কারণ শত হলেও চেয়ারম্যান বলে কথা। হঠাৎ ঘুমটা ভাঙতেই দেখি সব উল্টাপাল্টা। অনেক ক্ষুধা লাগছে। তারপর ম্যানেজারকে বলে সোজা বাসায় চলে আসলাম। দরজার কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। রে বাবা, আজকের দিনটা কেমন লাগলো তোর কাছে? আম্মু একদম খারাপ লেগেছে। কি করে যে আব্বু ওই বন্দি রুমে একা একা বসে থাকে। আরে আর বলিস না, ওর আব্বু কাজের ফাঁকে ফাঁকে একাকিত্ব কাটানোর জন্য টম এন্ড জেরি দেখে। কি? আব্বু টম এন্ড জেরি দেখে?
বলেই হাসতে লাগলাম। হ্যাঁ, ঠিক আছে, কাল থেকে আমিও দেখব। এখন খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, বলেই ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। আম্মু প্লেটে ভাত দিতে দিতে বলল, জানিস, আজকে আমি আর তোর আব্বু তোর জন্য একটি মেয়ে দেখে আসছি। আম্মুর কথা শুনে ভাতে লোকমা মুখে না দিয়েই আম্মুর দিকে তাকালাম। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কথাবার্তাও অনেক সুন্দর। আমি মনে মনে ভাবলাম, কে জানে কোন মেয়ে দেখে আসছে। মনে হয় মুখে 1 কেজি ময়দা মেখে দেখিয়েছে, তাতেই তারা কাত হয়ে গেছে। আর শোন, কাল তোর আব্বু তোর বিয়ের ডেট ফাইনাল করতে যাবে। আমি ভাতে লোকমা মুখে দিব, তখনই আম্মুর এ কথা শুনেই সঙ্গে সঙ্গে কাশি দিতে লাগলাম। কিরে, কি হলো? পাপা, পানি দাও। এই নে, আস্তে খা। আমি পানি খেয়েই, আম্মু চেনা নেই জানা নেই, দেখেও নাই কখনো, হুট করে বিয়ে ঠিক করতে যাবে, আমাকে একটিবারও দেখাবে না। আরে, কে বললো দেখাবে না? কাল তুই তোর আব্বুর সাথে সেখানে যাবি, তারাও তোকে দেখবে বলেছে। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা আম্মু, আমার খাওয়া শেষ। বলেই উঠে পড়লাম। তারপর রাতে মামুন ও তারিফকে কল দিয়ে বলে দিলাম সকালে আমার সাথে মেয়ে দেখতে যাওয়ার জন্য। অনেক প্ল্যান করে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ মামুনের ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি 2 হারামি একসাথে দাঁড়িয়ে আছে। কিরে, এত সকালে আসছিস যে? আরে বেটা, ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে ফ্রেশ হতে গেলাম। আব্বু, তারিফ ও মামুন ড্রয়িং রুমে বসে গল্প করছিল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে নীল রঙের একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে ড্রয়িং রুমে গেলাম। আমাকে নীল পাঞ্জাবি পরা দেখে সঙ্গে সঙ্গেই মামুন বলল, নীরব, তোকে অনেক সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, আব্বু কখন যাবে? আরে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম, চল। তারপর আমি তারিফ আর মামুন গাড়ির পেছনে বসলাম। বাবা সামনে বসে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পরপরেই তারিফ আর মামুন আমাকে খোঁচা দিয়েই বিড়বিড় করে কি যেন বলে, কিন্তু আব্বু সামনে বলে ওদের কথায় কান দিলাম না। প্রায় ঘন্টাখানেক পরেই আব্বু একটা বাড়ির সামনে গাড়ি ব্রেক করলো। কিছুক্ষণ পরেই গাড়ির হর্ন শুনে আব্বুর বয়সী একটা লোক বের হয়ে এলো। তারপর আমরা 3 জন গাড়ি থেকে নামতেই লোকটি আমাদের 3 জনের দিকে তাকালো। তারপর তার সাথে ভেতরে যেতেই অবাক হয়ে গেলাম। অনেক সুন্দর বাড়ির ভেতরটা, অনেক রকম ফুলের গাছ লাগানো হয়েছে, তাতে অনেক ফুলও ফুটেছে। মনে হচ্ছে কেউ একজন এই ফুলগুলোকে অনেক যত্ন করে। তারপর দেখতে দেখতেই ভেতরে ঢুকলাম। বাহ, বাসার ভেতরটাও খুব পরিপাটি। বাবা তোমরা বসো, আমরা একটু আসছি। বলার পরেই আমরা সোফায় বসে পড়লাম। আব্বু লোকটির সাথে হাসতে হাসতে কোথায় যেন গেল। দোস্ত, বাড়িটা তো অনেক সুন্দর। শালা সুন্দর তো হবেই, দেখতে হবে না কার বউ দেখতে এসেছি। এই, তোরা চুপ থাক, কেউ দেখলে খারাপ ভাববে। বলতে না বলতেই একটা ছেলে আমাদের সামনে এসে হাজির। বয়সে আমার ছোট হবে, কিন্তু দেখতে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি মাসুম একটা হাসি দিয়ে। তারপর আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। আমার নাম ওয়াজেদ, আপনাদের নামটা? আমি নীরব। আমি তাহির। আমি মামুন। খুব ভালো, আসেন ভাইয়া আপনাদের ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তখনই সঙ্গে সঙ্গে তারিফ আমার কানে ফিসফিস করে বলল, দোষ, ভুলেও ছাদে যাবি না, যদি কিছু করে। আরে না, কিছু করবে না। দেখছিস না ছেলেটা দেখতে কত মাসুম। সারা তারিফ সবসময় ভয় পায়। আস্তে আস্তে বললাম, চুপ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চলুন। বলার পরেই ওয়াজেদ আগে আগে আর আমরা পেছন পেছন ছাদে চলে গেলাম। তারপর ওয়াজেদ আমাদের ছাদে নিয়ে গেল। এই বাড়িটা অনেক বড়, তাই ছাদটাও হয়তো অনেক বড়। দোস্ত, ছাদে ঘোরার কি আছে? দোষ, যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়? ধুর শালা, চুপ থাক। আমিও জানি ছাদ ঘোরার জায়গা না, হয়তো ছাদে কিছু আছে, তাই আমাদের দেখাবে। হয়তো এটাই। তারপরে ওয়াজিদ ছাদের গেট খুলে ভিতরে ঢুকলো। আমরা পেছনে পেছনে ভিতরে ঢুকেই থ হয়ে গেলাম। ওয়াও, বিউটিফুল। মামুন হা হয়ে তাকিয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন আমরা এমন অবাক হলাম কেন। আসলে এই ছাদে অনেক সুন্দর ফুলের বাগান রয়েছে, যা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। ওয়াও, অনেক সুন্দর তো। সবাই বলে। বলারই কথা,
অনেক সুন্দর করে গোছানো বাগানটা। হাহা, বাগানটা অনেক সুন্দর। তারপর আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে আমরা বসে আছি, ওয়াজেদ চলে গেল। তখন হঠাৎ মামুন ওর পেছন থেকে একটা সুন্দর গোলাপ ফুল বের করলো। দোস্ত নিয়ে আসছি। কি রে, তুই ফুল ছিঁড়ে আনছিস কেন? দোস্ত ফুলগুলো অনেক সুন্দর, তাই লোভ সামলাতে পারিনি। দোষ, ফুলটা আমাকে দে, আমি আমার মামাতো বোনকে দিব। ধ্যাত শালা, মামাতো বোনকে ফুল দিবি কিনে দে। এই মামুন, ফুলটা আমাকে দে। কাউকে না বলে কিছু নেওয়া ভালো না। দোস্ত ভুল হয়ে গেছে, এই নে। আমি ফুলটা নিয়ে সঙ্গে সঙ্গেই লুকিয়ে ফেললাম। তখনই দেখলাম ওয়াজেদ ও একজন মহিলা, মনে হচ্ছে এটা ওয়াজেদের মা হবে, তারা মিলে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তা দেখে মামুন বলল, দোস্ত অনেক ক্ষুধা লেগেছে, ভালো হলো খাবার নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু অল্প খাবি, বেশি খেলে আবার পেটু খারাপ হতে পারে। আচ্ছা ঠিক আছে। তারপরেই ওয়াজেদ ও ওর মা আসলো আমাদের সামনে খাবার নিয়ে। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো, অনেকক্ষণ ধরেই তো বসে আছো, এই নাও খেতে থাকো। হ্যাঁ দিন দিন। বলে খাবারের বাটি হাতে নিতে যাবে, তখনই আমি রাগী দৃষ্টিতে ওর দিকে তাকালাম। মামুন আমার দিকে তাকিয়েই, না না ঠিক আছে। ভাইয়া আপনারা শুরু করুন। আচ্ছা বাবা কোথায়? তখনই বাবা এসে আমার পাশে বসেই, হ্যাঁ, খাওয়া শুরু কর, খাওয়া শেষে মেয়েকে নিয়ে আসবে। বাবার কথা শুনেই মামুন আর তারিফ হুমড়ি খেয়ে পড়ে খাবার খেতে লাগলো। মনটা চাচ্ছে ঠুয়া দেই, কিন্তু কিছু করার নেই, বাবা পাশে। তারপর খাওয়া শেষে বসে আছি, আবারও বাবা কোথায় যেন চলে গেল। দূর ভালো লাগে না, মনটা চাচ্ছে এখনই বাসা থেকে বের হয়ে যাই। বিয়ে তো করতেই চাচ্ছিলাম না, তবুও জোর করে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখাতে নিয়ে আসছে। আমি চাচ্ছিলাম সুন্দর দেখে একটা মেয়েকে পটিয়ে বিয়ে করব, কিন্তু সব আশা শেষ হয়ে গেল। জানি না মেয়েটা দেখতে কেমন হবে, কেমন হবে তার চালচলন ও কেয়ারিং। এ কথা ভাবতে না ভাবতেই বাবা এসে হাজির। কি রে, কি ভাবছিস? বাবা, আর কতক্ষণ বসে থাকবো? আমার ভালো লাগছে না, চলো বাসায় ফিরে যাই। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? মেয়েটা অনেক লাজুক, তাই সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে। কিন্তু আমি তাদের বলে আসছি, মেয়েকে তারা এখানেই নিয়ে আসবে। হ্যাঁ, এখানেই নিয়ে আসবে, কিন্তু দেখো মেকআপ করে পুরো সাদা ভূত হয়ে আসবে। আরে এসব কি বলছিস তুই? মেয়েটা এমনিতেই দেখতে অনেক সুন্দর, মেকআপ করার দরকারই হবে না। ঠিক আছে বুঝেছি, আর বলতে হবে না। বলার পরেই 2 থেকে 3টা মেয়ে, সাথে ওয়াজেদ এবং ওয়াজেদের মা, তারা মিলে একটা মেয়েকে আমাদের সামনে নিয়ে আসছে। কিন্তু একটুও সাজেনি, মনে হচ্ছে সচরাচর বাসায় যেমন ড্রেস পরে ঠিক সেগুলি পরে আছে। কিন্তু কথায় আছে না, উপরে ফিটফাট নিচ দিয়ে সদরঘাট। দেখা যাক কেমন মেকআপ করে এসেছে। মিটিমিটি হাসছি আর মনে মনে ভাবছি। তখনই কারো সালাম শুনেই ঘোর কেটে গেল। তার মানে মেয়েটা আমাদের সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, এখানে বসো। মেয়েটা ঠিক আমার সামনের সোফায় বসতেই আমার বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো। কিন্তু মেয়েটা ওড়না দিয়ে বড় করে ঘোমটা দিয়েছে, তাই মুখটা দেখতে পারছি না। মামুন আর তারিফ মুচকি মুচকি হাসছে। আমি বাবাকে হালকা একটু খোঁচা দিয়ে বুঝিয়ে দিলাম মেয়েটার ঘোমটা সরানোর জন্য। আচ্ছা মা, তোমার সম্পর্কে তো আমি সবই জানি। সেই বছর 2 আগে দেখেছিলাম তোমাকে। এখন ঘোমটাটা একটু খোলো, ওরা তো তোমাকে দেখেনি। তখনই সঙ্গে সঙ্গে ওই 3টা মেয়ে বলে উঠল, না না আঙ্কেল, ও এখানে ঘোমটা খুলবে না। আসলে ও অনেক লজ্জা পায় তো, তাই ও বলছিল ছেলেকে আলাদা একটা রুমে নিয়ে কথাও বলবে, ঘোমটাও খুলবে। আর আপনি তো ওকে দেখছেনই। মেয়েদের কথা শুনে মামুন ও তারিফের হাসি মুখটা নিমেষেই অফ হয়ে গেল। আর আমার কেন যেন মনে হচ্ছে এখানে কোনো একটা ঘাবলা আছে। কিন্তু কি করতে চাচ্ছে ওরা? যদি ওরা আমাকে রুমে নিয়ে কিছু করে? না না, এসব আমি কি ভাবছি? আমি তো ছেলে, আমাকে আবার কি করবে? ও আচ্ছা,
তাই তো, ঠিক আছে মা, এত লজ্জা পেতে হবে না। তুমি তোমার রুমে যাও, নীরব যাচ্ছে। আমি তখনই বাবাকে হালকা করে খোঁচা দিয়ে বোঝালাম আমি যাব না। আরে সমস্যা নেই, যা, মেয়েটা অনেক ভালো। কি আর করার, মনের বিরুদ্ধে আস্তে আস্তে মেয়েটার পেছন পেছন যেতে লাগলাম। তারপর মেয়েটা একটা রুমে প্রবেশ করলো। মনে হচ্ছে এটাই মেয়ের রুম, কিন্তু ওই রুমে আমার যেতে ভয় ভয় কাজ করছে। তাই দরজার সামনে দাঁড়িয়ে আছি আর হাঁটু একটু একটু কাঁপছে। তখনই শুনতে পেলাম মেয়েটা আমাকে ভেতরে ডাকছে, কিন্তু না, মেয়ের কণ্ঠটা অনেক সুন্দর, মনে হচ্ছে আমাকে কিছু করবে না। তাই আস্তে আস্তে রুমে প্রবেশ করেই অবাক হয়ে গেলাম। বাহ, রুমটা অনেক সুন্দর তো, অনেক পরিপাটি করে সাজানো। মনটা চাচ্ছে এখন এই রুমে একটু গড়াগড়ি করি, কিন্তু না, এই কাজটা করা যাবে না। তারপর মেয়েটার দিকে তাকাতেই দেখি সেই ঘোমটাই দিয়ে রেখেছে। আমি মেয়েটার সামনে যেতেই আমাকে খাটে বসতে বলল। আমি ধন্যবাদ বলেই খাটে বসলাম। মেয়েটা আমার পাশে বসেই কেন এসেছেন এখানে? মেয়েটার কথা শুনেই ভ্যাবাচেকা খেয়ে গেলাম। মেয়েটা এসব কি বলছে? আমি কেন আসছি, ও জেনেও কেন এমন প্রশ্ন করছে? আচ্ছা, এসব বাদ দেন, আপনি আমাকে দেখবেন তো? দেখেন। বলেই ঘোমটাটা তুলল। আমি মেয়েকে দেখে ভয় পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আরে এটা কি? এই মেয়ে তো দেখি উগান্ডার বাসিন্দা। মনে মনে ঢোক গিলতে গিলতে বললাম। মেয়েটা আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে আমার বুকের মধ্যে পরাণ পাখিটা লাফাতে শুরু করেছে আর বলছে, ভাগ নীরব ভাগ। এটা ভেবেই দিলাম এক দৌড়। আমার দৌড় দেখে মেয়েটা আমাকে 2বার ডেকেওছে, কিন্তু কে শোনে কার কথা। এক দৌড়ে এসেই সোজা বাবার পাশে বসে পড়লাম। আমার এই দৌড়ে আসা দেখে সবাই অবাক হয়ে গেল। কি রে, এভাবে দৌড়ে আসলি কেন? বাবা তাড়াতাড়ি বাসায় চলো, কথা আছে। আচ্ছা, দেখছি। ওয়াজেদ আমার কাহিনী দেখে মিটিমিটি হাসছে। আলহামদুলিল্লাহ, ওর মেয়ে পছন্দ হয়েছে। আমি আজকে বিয়ের 3 তারিখ ঠিক করব, কিন্তু এখন একটু বাসায় যেতে হবে। কথাটা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলল, আর আমি রাগী ভাব নিয়ে নিচের দিকে তাকিয়ে আছি আর মনে মনে বলছি, বিয়ে করলে তো আসবে। তারপর ওখান থেকে আমরা বাসায় চলে আসলাম। আম্মু আমাদের দেখে দৌড়ে এসেই, হ্যাঁ গো, কথাবার্তা কি সব শেষ করেছে? চেয়েছিলাম তো, কিন্তু তোমার ছেলের জন্য পারলাম কই। কিরে, তুই ওখানে কি বলেছিস? আমি কিছু বলিনি, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি ওই রকম মেয়েকে বিয়ে করতে পারবো না। এই ওই রকম মেয়ে মানে? তুই জানিস মেয়েটা কত লক্ষ্মী আর অনেক পরিপাটি। হ্যাঁ বলেছে তোমাকে, আমি উগান্ডার মেয়েকে বিয়ে করতে পারবো না। এই কি বললি তুই? ওই মেয়ে উগান্ডার মেয়ে? বলে ঠাস করে একটা চট দিয়ে দিলাম। মামুন ও তারিফ সঙ্গে সঙ্গেই থ হয়ে তাকিয়ে আছে। বাবা, তুমি ওই উগান্ডার মেয়ের জন্য আমাকে চট দিলে? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। হ্যাঁ, তোকে ওই উগান্ডার মেয়েকেই বিয়ে করতে হবে, আর এটাই আমার শেষ কথা। বাবা, আমি বিয়ে করব না। তুই করবি না? তোর বাপ। বলতে যাবে তখনই আম্মু বাবার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তখনই বাবা সঙ্গে সঙ্গে কথা কাটিয়ে বলল, না মানে, তুই বিয়ে করবি না, তোর ঘাড় করবে, আর এই শুক্রবার তোর বিয়ে দিব। বলেই বাবা চলে গেল বিয়ের কথাবার্তা বলতে। আমার যে এত রাগ হচ্ছে, মনটা চাচ্ছে এখনই বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু এটা তো সম্ভব না। যাই হোক, আমার মনে হয় বাবাকে ওরা ঘোলা পানি খাওয়াইছে। তখনই তারিফ আমার সামনে এসেই, দোষ অনেক হয়েছে, এখন চল ছাদে যাই। বলার পরেই রাগ দেখিয়ে ছাদে চলে গেলাম। আচ্ছা দোষ, তুই হঠাৎ করে এমন করছিস কেন? আর উগান্ডার মেয়ে বা কোথা থেকে আসবে? আমি এখন ভালো করে বুঝতে পারছি মেয়েটা আমাদের সবার সামনে গোমটা কেন খুলেনি। মানে কি? তুই কি বলতে চাচ্ছিস? আরে বেটা, আমি যখন ভেতরে গেলাম তখন ওই মেয়ে তার ঘোমটা খুলে চেহারা দেখালো। তারপর কি হলো? আরে তারপরেই তো ঘটনা শুরু। তারপর ঘটনা শুরু মানে? আরে ঘোমটার তলে
উগান্ডার বাসিন্দা ছিল, আমাকে দেখে হা হয়ে তাকিয়েছিল। কি বলছিস? উগান্ডার বাসিন্দা? হাসতে লাগলো, সাথে মামুনও। এই শালা, তোরা হাসছিস? জানিস আমি কত ভয় পেয়েছিলাম, তারপরে দৌড়ে চলে আসছি। দোস্ত, তোর কথা আমি মানতে পারবো না। উগান্ডার মেয়ে এখানে আসবে কোথা থেকে? আরে মেয়েটা দেখতে অনেক কালো, ঠিক উগান্ডার বাসিন্দাদের মতো, তাই তো উগান্ডার বাসিন্দা বলেছিলাম। ও আচ্ছা, তাই বল। কিন্তু দোস্ত, তোর বাবা তো এই শুক্রবারই ওই মেয়েটার সাথে তোর বিয়ে দেবে। এখন কি করবি? শুক্রবার আসতে তো আর মাত্র 3 দিন বাকি। দোস্ত, আমি কিছু জানি না, মনে হয় উগান্ডার মেয়ে বাবাকে ঘোলা পানি খাওয়াইছে। ঠিক বলছিস। না হলে নিজের একমাত্র ছেলের সাথে কোনো বাবা মা এমন মেয়ের বিয়ে দেয়? দোস্ত, তোর বাবা যে আগেই একবার যা বলে তাই করে। তুই এক কাজ কর, বিয়ের দিন তুই পালিয়ে যা। ধ্যাৎ শালা, এটা কোনো কথা বললি? আমি মেয়ে নাকি যে পালাবো? তাহলে আর কি, তোকে উগান্ডার মেয়েকেই বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে আমি করবই, কিন্তু বিয়ের ঠিক 2 থেকে 3 দিন পরেই মেয়েটা পালাবে। কেন, কি করবি তুই? কি করব তা এখন না, বিয়ের পরে জানতে পারবি। শালা, তুই না কোনো কিছুতেই আমাদের ঠিকঠাক বলিস না। আরে রাগ করিস কেন? বলছি তো বিয়ের পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু দোস্ত, তোর হবু উগান্ডা বউকে তো একবারও দেখতে পেলাম না। ওয়েট কর, ঠিকই দেখতে পারবি। ঠিক আছে, আমি এখন যাই, দরকার হলে কল দিস। ঠিক আছে যা। বলার পরেই ওরা চলে গেল। তারপর আমি কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে নেমে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কি করে ওই মেয়েকে বিয়ের পর তাড়ানো যায়। হ্যাঁ, অবশ্য আইডিয়া একটা পেয়ে গেছি। এ অনুযায়ী কাজ করতে হয়তো মেয়েটা এমনি চলে যাবে। এগুলো ভাবছি আর মিটি মিটি হাসছি, তখনই আম্মু আমার রুমে এসে হাজির। কি রে, তুই এমন করে একা একা হাসছিস কেন? কই হাসছি না তো। আমি এইমাত্র দেখলাম তুই হাসছিলি। ও কিছু না আম্মু, এমনি পুরনো কথা মনে পড়েছিল। ও আচ্ছা, তাই বল। আমি ভাবলাম আবার কি না কি হলো। আচ্ছা, খেতে আয়, তোর বাবা এখনো আসেনি। এখনো আসেনি? আচ্ছা আম্মু, একটা কথা বলি। হ্যাঁ বল। তোমরা তো মেয়েকে দেখেছো তাই না? হ্যাঁ দেখেছি তো, খুব মিষ্টি একটা মেয়ে। আমি ঠিকই ধরেছিলাম, ওই মেয়ে তোমাদের ঘোলা পানি খাইয়েছে। এই, তোর মাথা ঠিক আছে? কি আবল তাবল বলছিস? ওই মেয়ে আমাদের ঘোলা পানি খাওয়াতে যাবে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটা তোদের কিছু করেনি। সে অনেক ভালো, মিষ্টি, চকলেট, কেক, আইসক্রিম সব। ওকে, এক নিঃশ্বাসে বললাম। ধুর, তোর সাথে কথা বলায় আমার ভুল ছিল। আয় খেতে আয়। যাহ বাবা, আমি আবার খারাপ কি বললাম? আচ্ছা, ওই মেয়েটা কি জাদু জানে? আমি দেখেছি উগান্ডা আর আম্মু আর বাবা বলে অনেক মিষ্টি মানে সুন্দর। কাহিনী তো বুঝতে পারছি না। যাই হোক, এত ভেবে কাজ নেই, খেয়ে একটা ঘুম দেই, এটাই ভালো হবে। এই বলে খাবার টেবিলে গেলাম খেতে। আমি টেবিলে বসতেই আম্মু আমার প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বলল, নিহা এই বাড়িতে আসলে ভালোই হবে। আমার আর এই বয়সে এত কাজ করতে হবে না। আম্মুর কথা শুনে অনেকটা অবাক হয়ে বললাম, আচ্ছা আম্মু, এই নিহাটা আবার কে? আরে ওই তো নিহা, আমাদের বৌমা। বাহ, এখনো বিয়েই হয়নি আর ও তোমাদের বৌমা হয়ে গেল? বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে তো হবেই। আর ও আমাকে বলেছে ওকে নাকি ওর অনেক পছন্দ হয়েছে। আম্মুর কথা শুনে হাসবো নাকি কাঁদবো ভেবেই পাচ্ছি না। দূর, আমার কি, যখন বাড়ি ভরা মেহমানরা আসবে তখন ওই উগানটা মেয়েকে দেখলে এমনিতেই বাবা আর আম্মুকে লজ্জা দিবে, তখন তারা বুঝবে। এই ভেবে তাড়াতাড়ি খেয়ে রুমে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, তাই মোবাইলটা বালিশের পাশে রেখে উল্টা হয়ে শুয়ে পড়লাম। অনেক ঘুমও পাচ্ছে। বিয়ের টেনশনে রাতে ঠিকমতো আমার ঘুমও হতো না, তাই চোখটা বন্ধ করতেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখছি আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা মেয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উফ, অনেক ভালো লাগছে, কিন্তু কেন জানি আমি চোখ পুরোপুরি খুলতে পারছি না এবং মেয়েটাকেও দেখতে পারছি না। কিন্তু মেয়েটাকে অনেক আপন লাগছে, মনে হচ্ছে
ও আমার পুরো হৃদয় জুড়েই বাস করে। ওর স্পর্শে আমার বুকের বাম পাশটা কেমন যেন উতলা হয়ে উঠছে। তখনই হঠাৎ কারো ডাকে ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দেখি মেয়েটা নেই। আরে, মেয়েটা কোথায় গেল? এই বলে সামনে তাকাতেই দেখি আম্মু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু, কি হয়েছে? এত সকালে ডাকছো কেন? এই, তোর বুদ্ধি বলে কিছু নেই? ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি আমার মোবাইলটা বের করেই দেখি 9টা বাজে। তার মানে আজ তো আমার অফিসে যাওয়ার কথা ছিল। তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসেই দেখি আম্মু আর বাবা বসে আছে, সাথে তারিফও আছে। কিরে তারিফ, তুই এত সকালে? আমি ডেকেছি। ও, বলেই বসে নাস্তা করতে লাগলাম। তারিফও নাস্তা করছে। তখনই বাবা বলল, তোর এখন অফিসে যাওয়া লাগছে না, তোর আম্মু তোর বিয়ের শপিং করতে যাবে। আম্মু বিয়ে শপিং করতে যাবে, এর সাথে অফিসে না যাওয়ার কি আছে? আমি শপিং করতে যাব না। যাবি না মানে? না গেলে তোর শপিং কিভাবে করবে? আমার জন্য কিছু কেনা লাগবে না, আমি পাঞ্জাবি পরেই বিয়ে করব। আমার কথা শুনে তারিফ আর বাবা আমার দিকে তাকিয়ে আছে। তখনই আম্মু বলল, এই, তুই কি পাগল হয়েছিস? তুই আমাদের একমাত্র ছেলে, তোর বিয়েতে কেনাকাটা না করলে কার বিয়েতে করব? আচ্ছা, তোমাদের যা ইচ্ছা করো। তোরও আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ দোস্ত, তুই ছাড়া তো হবেই না, তোকেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাব। তোর আম্মুর কাছে কার্ড আছে, আর টাকা লাগলে তোর আম্মুর কাছে বলিস। হুম। বলে নাস্তা শেষ করলাম। তারপর আমি, তারিফ আর আম্মু শপিং করতে গেলাম। আমার একটু ভালো লাগছে না। কিছুতেই বাবাকে বোঝাতে পারছি না যে ওই মেয়েকে আমার পছন্দ হয়নি, আর এই শপিংয়ে আমার মত নেই। তারপর শপিং করে চলে আসলাম বাসায়। আম্মু অনেক কিছু কিনেছে। আমাদের যে আত্মীয়রা আসবে তাদের সবার জন্য অনেক শাড়ি ও পাঞ্জাবি কিনেছে। সব কিছু টানতে হয়েছে আমার আর তারিফের। অনেক খারাপ লাগছে, মনটা চাচ্ছে কান্না করতে, কিন্তু না, আমি তো আর বাচ্চা না যে কান্না করব। তাই কান্নাটুকু চেপে রাখলাম। শালা তারিফ তো মহা খুশি, আমার বিয়ে বলে কথা। শুয়ে শুয়ে ভাবছি, আমার যদি ওই উগান্ডাদের মতো দেখতে মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমার বন্ধুদের মুখ দেখাবো কিভাবে? না, আমার তো ইচ্ছের কোনো মূল্যই নেই। যা করার আমাকেই করতে হবে। অলরেডি আত্মীয় স্বজন সবাই আসা শুরু করেছে। দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে কেটে গেল নিজেও জানি না। আজ আমার বিয়ে ওই উগান্ডা মেয়ের সাথে। মেয়েটা যদি এমনিতে কালো হতো তবুও সমস্যা ছিল না, কিন্তু মেয়েটা দেখতে এতই কালো যে মনে হচ্ছিল আমার সামনে সাক্ষাৎ পেতনি দাঁড়িয়েছিল। অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আজকের পর থেকে তো প্রতিদিন আমাকে ভয় পেতে হবে। না, এই ভয়কে আমি দূর করবই। এই কথাগুলো রুমে বসে বসে ভাবছিলাম, তখনই আম্মু এসে হাজির। কি রে, তোকে সে কখন রেডি হতে বলেছি, এখনো তো রেডিই হোসনি। সবাই তোর জন্য ওয়েট করছে। আম্মু তুমি চাও আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। তারপর রেডি হয়ে সবার সামনে যেতেই, কি রে, এত দেরি হলো কেন? এমনি বলার পর সবাই গিয়ে গাড়িতে উঠলাম। তারিফ ও মামুন আমার সাথেই বসেছে। ওরা আমাকে হাসানোর জন্য অনেক কথা বলছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। তাই ওদের কোনো কথায় আমি কান দিচ্ছি না। তারপর ঠিক স্বপ্নের মতো বিয়েটা হয়ে গেল, কিন্তু মেয়ের মুখটা আর দেখিনি। এখন আমরা মেয়েকে নিয়ে বাসায় ফিরছি। অনেক কান্না করছে, কিন্তু তাতে আমার কি আসে যায়? কান্না করলে করুক, কিন্তু একটাই অবাক করার বিষয়, মেয়েটা দেখতে অনেক কালো হলেও ওর কণ্ঠটা অনেক সুন্দর। এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম। বাসায় আসার পরেই আমি, তারিফ আর মামুন সোজা ছাদে চলে গেলাম। দোস্ত, বিয়েটা তো হয়ে গেছে, এখন কি করবি? যা করার তাই করব। তার মানে? ওই শালা, তুই নেগেটিভ ভাবছিস কেন? আমি আজকে বাসর ঘরে যাব না। তাহলে কি করবি? সারা রাত আড্ডা দিব। দোস্ত, আমার অনেক ঘুম পাচ্ছে, এই কয়দিন ভালো ঘুম হয়নি। শালা, এই কয়দিন যখন হয়নি আজকেও হবে না। দোস্ত, আমি তো তোর সাথেই আছি। দোস্ত, বলছিস যখন সারাত 8টা দিবি, তাহলে আমিও আছি। কথাটা বলার সঙ্গে সঙ্গেই আম্মু ছাদে এসে শুনে ফেললো। তোরা সারা রাত আড্ডা দিলেও নীরব কিন্তু আড্ডা দিবে না। আম্মুর কথা শুনে সবাই থ খেয়ে গেলাম।
সঙ্গে সঙ্গে তারিফ ও মামুন বলল, আন্টি আমরা ওকে কত করে বললাম নতুন ভাবি তোর জন্য অপেক্ষা করছে, যা ঘরে যা, কিন্তু ও বলছে সারা রাত আড্ডা দিবে, তাই আর কি। থাক, আর বলতে হবে না। তোরা নীরবকে রুমে দিয়ে ঘুমিয়ে পড়। কিরে তোরা আমাকে ফাঁসিয়ে দিলি কেন? দোস্ত তোর আম্মু বলে কথা, আমাদের যদি উনি খারাপ ভাবে তাহলে তোর সমস্যা, তাই মিথ্যা বললাম। এখন চল। কোথায় যাব? বাসর ঘরে যাবি। আমি যাব না, তুই যা। তোর শালা বউ তোর, আমার না, সো তোকেই যেতে হবে। মামুন ওকে শক্ত করে ধরতো। বলেই ওরা দুইজন আমাকে ধরে উঁচু করে সোজা আমার রুমের দরজার সামনে এসে নামালো। দোস্ত আমি যাব না। দোস্ত তোরা একটু বোঝার চেষ্টা কর। দোষ আমরা তোর বিষয়ে জানি, তাই বলছি। বাসর ঘরে যা, তারপর যা ইচ্ছা কর, মন চাইলে সোফায়ও ঘুমাতে পারিস। আচ্ছা ঠিক আছে, তোরা ঘুমাতে যা। শালা রুমে না যাওয়া ঠান্ডা, আগে তুই গিয়ে দরজা বন্ধ কর, তারপরে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। বলেই আস্তে আস্তে দরজাটা খুললাম। তখনই বুকের মধ্যে ধরপড় করতে লাগলো। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। যাই হোক, ওর আশেপাশেই আমি থাকবো না, এমনকি চেহারাও দেখব না। চেহারা দেখলে তো আমার ভয়ে ঘুমাতেই পারবো না। এই কথা ভেবে রুমে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিলাম। বাহ, মেয়েটা অনেক বড় একটা ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে। এই সুযোগে চাদর আর বালিশ নিয়ে বেলকনিতে চলে যাই। যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে বালিশ আর চাদর নিয়ে বেলকনিতে চলে গেলাম। হ্যাঁ, এখন একটু শান্তিতে ঘুমানো যাবে। চাদর বিছিয়ে শুয়ে আছি, বাইরে খুব ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, আর ঘুমও পাচ্ছে অনেক। এই কয়েকদিন ভালো মতো ঘুমাতে পারিনি, তাই ঘুমানোর চেষ্টা করতেই ঘুম চলে আসলো। হঠাৎ সকালের মৃদু মৃদু রোদের ঝিলমিল আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। যখনই ঘুম থেকে উঠতে যাব তখনই দেখি আমার গায়ে কম্বল। রাতে তো অনেক বৃষ্টি পড়েছে আর ঠান্ডাও ছিল অনেক, তার মানে ওই উগান্ডার মেয়েটা আমাকে কম্বল দিয়েছে। যাই হোক, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এই ভেবেই উঠে পড়লাম। তারপর কম্বল আর চাদর ভাঁজ করে ঠিক জায়গায় রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখি টেবিলে কফি রাখা। বাহ, এই প্রথম আমার ঘরে কফি পেলাম, তাও আমি না বলা সত্ত্বেও। কিন্তু এই কাজটা কার হতে পারে? একথা ভেবে কফির মগে মুখ দিয়ে একটু খেতেই অবাক হয়ে গেলাম। বাহ, কফিটা তো অনেক মজার। এই রকম কফি এই পর্যন্ত আমি কোনো রেস্টুরেন্টেও খাইনি। এই কথা ভেবেই সবটুকু কফি খেয়ে ফেললাম। খুব মজা ছিল কফিটা, কিন্তু কে বানাতে পারে এমন কফি? তারপর কফির মগটা নিয়ে রুম থেকে বের হলাম। ডাইনিং টেবিলে মগটা রেখে ড্রয়িং রুমে যেতেই দেখি তারিফ আর মামুন কফি খাচ্ছে আর একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। আমি ওদের সামনে যেতেই, শালা তুই আসলেই একটা মিথ্যুক। কি? আমি মিথ্যুক মানে? হ্যাঁ তুই মিথ্যুকই। তুই আমাদের এত সুন্দর ভাবিকে উগান্ডার বাসিন্দা বলছিস? দোস্ত, আমার মনে হয় ওই উগান্ডার মেয়ে তোদের এই কফি খাইয়ে পাগল করে দিয়েছে, তাই তোরা উল্টাপাল্টা বলছিস। ধুরু বেটা, তুই আসলেই একটা। বলতে যাবে তখনই আমার পেছনে কে যেন মুচকি একটা হাসি দিল। কি হলো? হঠাৎ ও আমার পেছনে হাসি দিল কেন? এ কথা ভেবে আমি পেছনে তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আরে, এই মেয়েটা আবার কে? এত সুন্দর মেয়ে তো আমি আর কখনোই দেখিনি, কিন্তু এই মেয়েটাকে আর আমাদের বাসায় কেন? তখনই মেয়েটা বলে উঠল। কি ভাবছেন আপনি? মেয়েটার কণ্ঠটা শুনে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। তারপরেই বললাম, কই কিছু বলিনি তো, আপনি কে? আমার কথা শুনে তখনই মামুন বলে উঠল, আরে শালা নিজের বউকে চিনতে পারছিস না? আমার বউ মানে? এ শালা এটাই তো তোর বউ, আমাদের নিয়া ভাবি। কথাটা শুনে অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি, কিছুই তো বুঝতে পারছি না। কোথায় ওই উগান্ডার মতো দেখতে মেয়ে আর কোথায় পরীর মতো মেয়ে? কি ভাবছেন আমি এত সুন্দর কিভাবে হলাম? হ্যাঁ মানে, না মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঢুকবে ঢুকবে, সব ঢুকবে। আগে আমাদের বাসায় যাই, তারপরেই সব জানতে পারবেন। আপনাদের বাসায় আমি যাব কেন? আমি যাব না।
এই কথা বলে হবে না, বিয়ের পরে সবাই শ্বশুরবাড়ি ঘুরতে যায়, তাই আমাকে নিয়ে আপনারও যেতে হবে। দোষ, চিন্তা করিস না, আমি তোর সাথেই আছি। আরে শুধু তুই থাকলে হবে না, আমিও আছি। তাহলে তোরাই জানা আমাকে এর মধ্যে কেন টানছিস? বলেই রুমে চলে গেলাম। এই যা, রেগে গেল। ধুর, মাথায় তো কিছুই ঢুকছে না। এই মেয়েটা কি করে আমার বউ হয়? তাহলে ওই উগান্ডার বাসিন্দা কে ছিল? না, মনে হচ্ছে সবাই আমার সাথে মজা করছে। আমাকে জানতেই হবে এই মেয়েটাকে। আর হ্যাঁ, ওই উগান্ডার বাসিন্দাকে তো দেখছি না, কোথায় গেল? এ কথা ভেবেই সোজা নাস্তা করতে টেবিলে গেলাম। গিয়ে দেখি শুধু বাবা বসে আছে। বাবা আমাকে দেখেই, কি রে, এখন তো বুঝতে পারছিস বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। হ্যাঁ তা ঠিক, কিন্তু কি এমন ভালো করলে? কি এমন ভালো করলাম মানে? দেখেছিস তোর জন্য কত সুন্দর একটা বউ এনেছি। আচ্ছা বাবা, নিহার বিয়ের ছবি তোমার কাছে আছে? হ্যাঁ আছেই তো, এই দেখ তোর আম্মু তুলেছিল। বলেই নিহার ছবি দেখালো। আমি নিহার ছবি দেখেই থ হয়ে গেলাম, কারণ এই মেয়ের সাথেই তো আমি একটু আগে কথা বলে আসলাম। তার মানে এই নিহাই আমার বউ। ভাবতেই মনটা খুশিতে ভরে যাচ্ছে। কিন্তু আমি যে তখন দেখলাম ও অনেক কালো ছিল, ঠিক উগান্ডাদের মতো দেখতে। তাহলে কি আমি ভুল দেখেছিলাম? না, আমি তো ভুল দেখার পাত্র না। তাহলে হয়তো কোনো একটা গন্ডগোল আছে। ও আচ্ছা, ও তো আমাকে ওদের বাসায় যেতে বলেছে, এবং তখনই নাকি কি সত্যি জানতে পারবো। তখনই বাবা বলল, এই নীরব, কি ভাবছিস তুই? তখনই বাবার ডাকে আমার ঘোর কেটে গেল। তারপরেই, কই কিছু না তো। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নে, তোকে আবার ওই বাড়িতে যেতে হবে। আমাকে যেতে হবে? না গেলে হয় না? আরে তুই না গেলে কিভাবে হবে, একমাত্র জামাই বলে কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা নিহা কোথায়? তখনই আম্মু নাস্তা নিয়ে এসে আমার কথা শুনেই, কত করে বললাম তুমি নতুন এসেছো, তোমার কিছু করা লাগবে না। কিন্তু কে শোনে কার কথা? আজকে নিহা সব রান্না করেছে। বাহ, ভালোই তো মনে হচ্ছে, কাজেরও বটে। তখনই নিহা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসেই টেবিলে রেখেই আমার দিকে তাকালো। ওর চোখে আমার চোখ পড়তেই বুকের মধ্যে ধুক করে উঠল। উফ, যেমন ওর চেহারা তেমনি ওর ঠোঁটের হাসি, আর চোখের তো তুলনাই হয় না। আমি তো পাগল হয়ে যাব। এত সুন্দর একটা মেয়ে কিভাবে হতে পারে? আল্লাহ, মনে হয় ওকে খুব যত্ন করে বানিয়েছে। আর আমি এত বোকা। বাসর রাতে একবার যদি ওর ঘোমটাটা খুলতাম, তাহলে তো আর এমনটা হতো না। তাড়াতাড়ি নাস্তা কর, কি এত ভাবছিস? না কিছু না, বলেই খাওয়া শুরু করলাম। নিহা খাচ্ছে আর কিছুক্ষণ পর পর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নিহা আম্মুর সাথে কাজ করছে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কি করে এখন নিহার সাথে কথা বলবো। তখনই নিহা চলে আসলো। নিহা আমাকে দেখেই থমকে দাঁড়ালো। আমি নিহাকে দেখেই শুয়া থেকে বসে পড়লাম, কিন্তু নিহার সাথে কথা বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছি না। কিছু বলবেন? হ্যাঁ, না মানে আপনি অনেক সুন্দর। আমার কথা শুনেই নিহা লজ্জা পেয়ে মুচকি একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি ওর মুচকি হাসি দেখেই হা হয়ে তাকিয়ে আছি। আমি নিহাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না নিহা সত্যি আমার বউ তো, নাকি এটা আমি বড় একটা স্বপ্ন দেখছি। তখনই নিহা ওয়াশরুম থেকে বের হলো। আমি ওর দিকে তাকাতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। নিহা নীল একটা শাড়ি পরেছে। ওকে এত সুন্দর লাগছে, মনটা চাচ্ছে এখনই ওকে জড়িয়ে ধরি। কিন্তু না, যদি কিছু বলে। আচ্ছা, শাড়িটা দেখতে কেমন? শাড়িটা দেখতে একদম পচা। আমার কথা শুনেই নিহা মনটা খারাপ করে ফেলল। কিন্তু আপনি দেখতে অপরূপ সুন্দরী। আমার কথা শুনেই নিহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তখন ওকে আরও সুন্দর দেখাচ্ছে, আর এই সৌন্দর্যের মাঝে আমি হারাই আস্তে আস্তে নিহার কাছে গেলাম। নিহা আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে নিহার কাছে গিয়েই ওর কপালের ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে এক নয়নে ওর দিকে তাকিয়ে আছি। তখনই নিহা আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হাসিতে আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। আমি নিহার দিকে হা হয়ে তাকিয়ে আছি। নিহা যে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়েছে সেদিকে আমার একটু খেয়াল নেই। আমি শুধু ওর মায়াবী চেহারার ফাঁদে আটকে গেছি। নিহা আস্তে আস্তে
আমার কাছে এসে আমার শার্টের কলার চেপে ধরে টান দিয়ে ওর কাছে টেনে নিয়েই, এমন করে কি দেখছেন? আমি নিহার এতটা কাছে আসতেই আরও কেমন যেন হয়ে গেলাম। আমার বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো। এই প্রথম এত সুন্দরী একটা মেয়ের এতটা কাছে আসলাম। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। এই যে মিস্টার, কিছু বলেছি আপনাকে? নিহার কথাটা শুনেই ঘাবড়ে গিয়ে আমার ঘোর কেটে গেল। হ্যাঁ, না মানে আমি কিছু করিনি। ঘাবড়ে গিয়ে নিহার দিকে তাকিয়ে বললাম। আমার কথা শুনে নিহার সঙ্গে সঙ্গেই আমাকে ছেড়ে দিয়ে হি 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 করে হাসতে লাগলো। ওর হাসিটাও যেন পাগল করার মতো। আমি তো প্রেমে পড়ে গেছি। হাসছেন কেন? আপনাকে দেখে? বলেই আবার হাসতে লাগলো। আমাকে দেখে এত হাসির কি হলো? আপনি আসলে একটা বোকা। বলেই হনহন করে চলে গেল। যা বাবা, আমি আবার কি করলাম? যাই হোক, রাতে ভালো ঘুম হয়নি, তাই ঘুমিয়ে পড়লাম। তখনই হঠাৎ দেখতে পেলাম নিহা আমার পাশে শুয়ে আছে। এক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকালে তো প্রেমে পড়ে যাবে। আমি তো প্রেমেই পড়তে চাই। শুধু কি প্রেমেই পড়বে? হুম জড়িয়ে ধরি। হুম। বলার পরেই আমি নিহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উফ, এই প্রথম কাউকে জড়িয়ে ধরলাম। এই অনুভূতিটা এতই শীতল যে জড়িয়ে ধরতেই যেন ঘুম চলে আসলো। তা আসলে এতক্ষণ আমি স্বপ্নে দেখছিলাম, কিন্তু স্বপ্নে যে নিহাকে জড়িয়ে ধরলাম এটা সত্যি নিহা ছিল। আসলে নিহা আমার অজান্তেই আমার পাশে এসে শুয়েছিল। যখনই আমি নিহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তখনই নিহার ঘুমটা ভেঙে গেল। নিহা সঙ্গে সঙ্গেই তাকিয়ে দেখলো আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। নিহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর ওর নিঃশ্বাসের শব্দটাও আমার কানে ভেসে আসছে। তখনই হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আমি নিহাকে জড়িয়ে ধরে আছি, আর নিহা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি সঙ্গে সঙ্গেই নিহাকে ছেড়ে লাফ দিয়ে উঠেই, আমি কিন্তু কিছু করিনি। আপনি না করলে কে করেছে? না মানে ওই যে স্বপ্নে। আর বলতে না দিয়েই, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে নিয়ে স্বপ্নের দেশে ছিলেন? না মানে বলার সঙ্গে সঙ্গেই নিহা আমার কলার ধরে ওর কাছে টেনেই, না মানে কি? আমি আপনার কি লাগি? আমাকে আরও কাছে টেনে নিহার এতটা কাছে আসতেই আমি ঘামতে শুরু করলাম। কি গুন্ডি মেয়ে রে বাবা! কি হলো বলেন? বউ! ও হ্যাঁ, আমি আপনার বউ। তাহলে কাজটা সেরে ফেলি। বলেই নিহা আমাকে আবার ধাক্কা দিয়ে শুইয়ে দিল। আমি ভয়ে ভয়ে নিহার দিকে তাকিয়ে আছি। তখনই নিহা আস্তে আস্তে আমার কাছে এসে সোজা আমার ঠোঁটে একটা কিস দিল। নিহার ঠোঁটের স্পর্শ পেয়েই আমি যেন কোথায় হারিয়ে গেলাম। কিছুই দেখতে পারছি না, শুধু অনুভব করছি নিহা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখেছে। আচ্ছা, আপনি এত ভীতু কেন? কথাটা শুনেই আমার ঘোর কেটে গেল। কই, আমি তো কাউকে ভয় পাই না। কে বলেছে ভয় পান না? এই তো আমাকে ভয় পাচ্ছেন। নিহার কথাটা শুনে বুকের মধ্যে একটু একটু করে সাহস বাড়তে লাগলো। নিহা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে এগুলো বলছিল। কই, আপনাকে তো ভয় পাইনি। আসলে হয়েছে কি, কখনো তো কোনো মেয়ে এভাবে কাছে আসেনি, তাও আবার এত সুন্দরী। আমার কথাটা শুনেই নিহা সঙ্গে সঙ্গে উঠে আমার গলা টিপে ধরেই, একদম মেরে ফেলবো যদি কোনো মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করতে বা ফোনে কথা বলতে দেখি। নিহার আচরণ দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। কি গুন্ডি মেয়ে রে বাবা! সামান্য মেয়ের কথা শুনেই আমার গলা টিপে ধরলো। আর যদি আমার আগের সব কাহিনী জেনে যায় তাহলে তো আর রক্ষা নেই। না না, এমনটা কখনোই হবে না। এবার ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি তো। নিহা কথাটা শুনে সঙ্গে সঙ্গেই আমার গলা ছেড়ে দিয়েই, মনে থাকে যেন আপনি শুধু আমার আর কারণ না। বলে খাট থেকে নেমে চলে গেল। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি নিহার দিকে। খুব মিষ্টি এই পাগড়িটা, কিন্তু ওর কাছে যেতেই আমার সব কিছু গুলিয়ে যায়। কোনো কথাই মুখ দিয়ে বের হতে চায় না। বুকের বাম পাশটাও কেমন যেন উতলা হয়ে ওঠে। হয়তো আমি নিহার প্রেমে পড়ে গেছি। যাই হোক, নিহা তো এখন আমার বউ, তাই জমিয়ে প্রেম করা যাবে, কোনো বাধাই থাকবে না। এ কথা ভেবেই ওয়াশরুমে গিয়ে মুখ হাত ধুয়ে আসলাম। তখনই তারিফ কল দিল। হ্যাঁ তারিফ, বল। কিরে মামা, আমাদের ভাবিকে কেমন লাগলো? দোস্ত আর বলিস না, প্রেমে পড়ে গেছি রে। মামা, এত সুন্দর একটা বউ পেলে সবাই প্রেমে পড়ে যায়। এখন বল, সকালটা কেমন কাটলো? ধুর শালা, একদমই ভালো না। আগে যদি জানতাম তাহলে বাসর রাতটা মিস করতাম না।
শালা তুই আসলেই একটা গাধা। এখন শোন, ভাবিকে তোর মনের কথা বলে দে। দোস্ত বললে হবে তো? আরে হ্যাঁ, ভয় করিস না। বুকে সাহস নিয়ে ভাবিকে জড়িয়ে ধরে বল, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। বিকেলে ঘুরতে যাব, মামুনকে বলিস। আচ্ছা ঠিক আছে। তারপর আমি দুষ্টুমার্কে একটা হাসি দিয়ে সোজা কিচেনে গেলাম। গিয়ে দেখি নিহা রান্না করছে, আর আম্মু নিহাকে সাহায্য করছে। কি আর করার, আম্মু আছে তাই কিছু না বলে চলে আসবো। তখন আম্মু আমাকে দেখেই, এই নীরব, এদিকে আয়। হ্যাঁ আম্মু আসছি বলেই ভেতরে গেলাম। কিরে, এখানে ঘুরঘুর করছিস কেন? আম্মুর কথা শুনে একটু লজ্জা পেয়েই, কই আম্মু, ঘুরঘুর করছি না তো, দেখতে এলাম তোমরা কি করছো। আমার কথা শুনে নিহা মিটি মিটি হাসছে। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এখন ঘরে যা, নিহা একটু পরে আসবে। আমি আম্মুর কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে তাড়াতাড়ি রুমে চলে আসলাম। কখন যে নিহা আসবে, ওকে না দেখলে এখন ভালোই লাগে না। এই কথা ভেবে শুয়ে শুয়ে ফেসবুকে মেয়েদের মেসেজ দেখছি আর ব্লক করছি। এমন সময় নিহা এসে হাজির। নিহা আস্তে আস্তে আমার মাথার কাছে এসেই চুল ধরে দিল টান। তখনই সঙ্গে সঙ্গে বললাম, উফ কেড়ে, বলে পেছনে তাকিয়ে দেখি নিহা হাসছে। আমি নিহাকে দেখেই উঠে বসলাম। আপনি কিচেনে কেন গিয়েছিলেন আমি জানি। জানোই যখন, তাহলে এত দেরি করলে কেন? রান্না করতে হবে না, তাই তো রান্না শেষ করে তাড়াতাড়ি চলে আসলাম। ও আচ্ছা, খুব ভালো করেছো, বলেই আস্তে আস্তে নিহার কাছে যেতে লাগলাম। কাছে আসছেন কেন? পাওনাটা ফিরিয়ে নিতে, বলেই নিহার হাত ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিলাম। নিহা কিছুই বলছে না, শুধু ঢোক গিলছে। আমি আস্তে আস্তে নিহার কাছে যেতেই নিহা চোখ দুটো বন্ধ করেই, দরজা খোলা তো। নিহার কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখি আসলে দরজাটা খোলা। তারপর দরজা বন্ধ করেই মিষ্টি একটা হাসি দিলাম। নিহা আমার হাসি দেখে লজ্জা পাচ্ছে আর মিটি মিটি হাসছে। আমি আস্তে আস্তে নিহার কাছে যেতেই নিহা চোখ দুটো বন্ধ করে চুপ করে শুয়ে আছে। কেউ খারাপ মাইন্ডে নিয়েন না প্লিজ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ না পেলে ভিডিও বানাতে ভালো লাগে না। আমি আস্তে করে নিহার পাশে শুয়েই ওর কানে বললাম, এত লজ্জা পাবার কিছু নেই, আমি এখন কিছুই করব না। আমার কথা শুনেই নিহা চোখ মেলেই মুচকি একটা হাসি দিল। উফ, এই হাসিটা না সোজা বুকে এসে লাগে। তাই? তাই। বলার পরেই নিহার গোলাপি ঠোঁটটার নেশায় পড়ে গেলাম। কিছুতেই নিজের মনকে আটকাতে পারলাম না। সঙ্গে সঙ্গেই নিহার গোলাপি ঠোঁটটায় ভালোবাসার পরশ দিতে যাব, তখনই নিহা আবার লজ্জায় চোখটা বন্ধ করে ফেলল। তখন ওকে আরও সুন্দর লাগছিল। আমি নিজের মতো করেই ওর ঠোঁটে ভালোবাসার পরশ দিতে যাব, তখনই বাইরে থেকে আম্মু খাবার খেতে ডাক দিল। আম্মুর ডাক শুনে চমকে গিয়েই তাড়াতাড়ি খাট থেকে নেমে পড়লাম। নিহা আমাকে দেখে হাসতে হাসতে দরজা খুলতে গেল। কি আর করার, এই যাত্রাই হলো না। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখি নিহার রুমে বসে আছে। নিহা আমাকে দেখে তাকিয়ে আছে। কি বলল আম্মু? আম্মু খেতে ডেকেছে। তো খাওনি? আপনাকে ছেড়ে কিভাবে খাবো? তাড়াতাড়ি আসেন, খুব ক্ষুধা লেগেছে। নিহা চলে গেল। আসলেই মা বাবা কখনো কোনো সন্তানের অমঙ্গল চান না। বাবা আর আম্মু ঠিকই বলেছিল, নিহা অনেক ভালো একটা মেয়ে। হ্যাঁ, নিহা আসলেই অনেক ভালো একটা মেয়ে। হয়তো কোনো দিন ভালো একটা কাজ করেছিলাম, তাই আল্লাহ নিহাকে আমার বউ হিসেবে পাঠিয়েছেন। কথাগুলো ভেবেই তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে গেলাম। গিয়ে দেখি আম্মু আর আব্বু খাচ্ছে, আর নিহা তাদের প্লেটে বেড়ে দিচ্ছে। আম্মু আমাকে দেখেই, দেখেছিস, নিহাকে কত করে বললাম আমাদের সাথে খেতে, নীরব চলে আসবে, কিন্তু কে শোনে কার কথা? ও নাকি তোকে ছাড়া খাবে না। হ্যাঁ এখন তো আমি চলে আসছি, বলেই টেবিলে বসলাম। নিহা আমার প্লেটে ভাত বেড়ে দিল। তুমিও বসো, বলার পরেই নিহা আমার পাশেই বসলো। তারপর আম্মু আর বাবা খেয়ে চলে গেল, কিন্তু আমি আর নিহা আস্তে আস্তে খাচ্ছি। যখনই দেখলাম আম্মু আর বাবা রুমে ঢুকেছে,
তখনই আমি খাওয়া বাদ দিয়ে নিহার দিকে তাকিয়ে আছি। কি হলো, খাচ্ছেন না যে? আমার হাতটায় ব্যথা করছে। বুঝেছি, আর বলতে হবে না। প্লেটটা হাতে নিয়েই হা করেন। ভাতের লোকমা আমার মুখের সামনে ধরে, আরে আমি তো এটাই চাচ্ছিলাম, মনে মনে অনেক খুশি হয়ে। কি হলো, হা করেন। হ্যাঁ দাও। হা। উফ, খুব মজা। নিহা আমাকে খাইয়ে দিচ্ছে আর মিটি মিটি হাসছে। কি হলো, তুমিও খাও। কিভাবে খাবো? আমি তো আপনাকে খাইয়ে দিচ্ছি। ও হ্যাঁ, তাই তো। ওয়েট ওয়েট বলেই নিহার প্লেটটা হাতে নিয়ে ভাতের লোকমা ওর সামনে ধরেই, এবার হা করো। নিহা মুচকি একটা হাসি দিয়েই হা করলো। তারপর নিহা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমিও নিহাকে খাইয়ে দিচ্ছি। এইভাবেই দুজনের খাওয়া শেষ হলো। ওর হাতে হয়তো জাদু আছে। খাবারটা এতই মজার ছিল, মনে হচ্ছিল 4-5 প্লেট খেয়ে ফেলি, কিন্তু না, 3 প্লেটের বেশি খেতেই পারলাম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম আর নিহা টেবিলে সব কিছু গুছিয়ে রাখছে। রুমে শুয়ে শুয়ে ভাবছি কি করা যায়। হ্যাঁ, আইডিয়া পেয়ে গেছি। আজকে নিহাকে নিয়ে ঘুরতে যাব। হ্যাঁ, সাথে ওয়াজেদকেও নেওয়া যায়। ওয়াজেদ নিহার ছোট ভাই, সম্পর্কে আমার শালা হয়। তাই ওয়াজেদকে কল করে বিকেলের মধ্যে বাসায় আসতে বললাম। আর তারিফ ও মামুন তো আছেই। তারপর বিকেলে ওয়াজেদ আমাদের বাসায় আসলো। নিহা তো ওয়াজেদকে পেয়ে অনেক ব্যস্ত, মনে হচ্ছে আমাকে চিনেই না। তাই আমি মনটা খারাপ করে সোফায় বসে আছি। তখনই ওয়াজেদ আমার পাশে বসতে বসতে বলল, তো কি অবস্থা ভাইয়া? এই তো ভালোই। তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো ভাইয়া, ভালোই চলছে। হ্যাঁ, ভালো চললেই ভালো। ভাইয়া, আপু তোমাকে রুমে ডাকছে। ও আচ্ছা, হ্যাঁ যাচ্ছি বলেই রুমে গেলাম। গিয়ে দেখি নিহা বসে আছে। ওর হাতে হয়তো কিছু আছে, কিন্তু পেছনে লুকিয়ে রেখেছে। আমি নিহার সামনে যেতেই নিহা বসা থেকে দাঁড়ালো। হ্যাঁ, কিছু বলবে? কিছু দিতে চাই। কি দিবে? বলার পরেই নিহা ওর পেছন থেকে একগুচ্ছ সাদা গোলাপ বের করলো। আমি সাদা গোলাপগুলো দেখেই অবাক হয়ে তাকিয়ে আছি। অনেক সুন্দর গোলাপগুলো, মনে হচ্ছে ফুলগুলোর অনেক যত্ন করা হয়েছে। এগুলো আপনার জন্য। ফুলগুলো তো অনেক সুন্দর, কোথা থেকে নিয়ে আসলে? এই গোলাপগুলো একটু সিক্রেট। সিক্রেট মানে? হ্যাঁ, এগুলো সিক্রেট জন্যই, কারণ এই ফুলগুলো সবার জন্য না। মানে? মানে এটা হচ্ছে, আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, শুধুমাত্র বিয়ের পর আমার বরকে ভালোবাসবো বলে। আমি নিহার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। আর এই যে ফুলগুলো দেখছেন, এগুলো খুব যত্নে বেড়ে ওঠা ফুল। এগুলোকে আমি অনেক যত্ন করতাম, যাতে ওরা খুব সুন্দর হয়ে ফুটতে পারে। আর এই ফুল গাছগুলো শুধুমাত্র আমার বরের জন্যই লাগিয়েছি, যাতে বিয়ের পর আমি আমার বরকে আমার নিজের হাতে বেড়ে ওঠা ফুলগুলো উপহার দিতে পারি। আর হ্যাঁ, সেই কাজটা এখন সম্পূর্ণ হলো। নিহার কথাগুলো শুনে আমি ওকে কি বলবো কোনো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না। সঙ্গে সঙ্গেই সোজা নিহাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, আমি হয়তো ভাগ্যবান যে এমন একটা বউ পেয়েছে। এখন আমার বাবা মায়ের প্রতি অনেক শ্রদ্ধা জন্ম নিচ্ছে। আসলেই কোনো বাবা মা কোনো সন্তানের অমঙ্গল চান না। আমি নিহাকে জড়িয়ে ধরার পর কেন যেন আমার চোখ বেয়ে এক ফোঁটা পানি নিহার গায়ে গড়িয়ে পড়ল। কিন্তু এই পানি দুঃখের না, এই পানি সুখের। কি হলো, আপনি কান্না করছেন কেন? বলে আমাকে ছাড়িয়েই দেখল আমার চোখ দুটো ছলছল করছে। আপনি কান্না করছেন কেন? বলেই ওড়না দিয়ে আমার চোখের পানি মুছে দিল। সঙ্গে সঙ্গেই আবার জড়িয়ে ধরলাম আমার পাগড়িটাকে। হ্যাঁ, নিহা আমার জীবনে আসা অনেক বড় একটা গিফট, তাই আমি কখনোই ওকে আমার জীবন থেকে হারাতে দিব না। নিহা আমাকে জড়িয়ে ধরে মিটি মিটি হাসছে। আমারও খুব ভালো লাগছে। মনটা চাচ্ছে সারাটা জীবন এইভাবেই ওকে আমার বুকে জড়িয়ে রাখি। নিহাকে জড়িয়ে ধরায় অজানা একটা শান্তি বুকের মধ্যে বাসা বাঁধতে লাগলো। এভাবে কি জড়িয়ে ধরে থাকবেন? নিহার কথাটা শুনেই আমার ঘোর কেটে গেল।
ও হ্যাঁ, তুমি রেডি হও, আমরা আজকে ঘুরতে যাব কোথায় যাবেন? স্পেশাল এক জায়গায়। কথাটা শুনেই নিহা অনেক খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। বলেই ব্যাগ থেকে কি যেন বের করতে লাগলো। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে মুচকি একটা হাসি দিয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি ওয়াজেদ সোফায় বসে আম্মু ও বাবার সাথে কথা বলছে। আম্মু, তোমরা এখনো রেডি হওনি? না রে বাবা, আমরা যেতে পারবো না, তোরা যা, আমরা অন্য একদিন যাব। এটা কোনো কথা হলো? হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, তোরাই বরং যা। আমাদের বয়স হয়েছে, আমাদের এখন রেস্টে থাকার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমরা রাতের মধ্যেই চলে আসব। আচ্ছা ঠিক আছে। তারপরই দেখি নিহা একটা শাড়ি পরে এসেছে। ওকে দেখেই হা হয়ে গেলাম। উফ, এত সুন্দর লাগছিল যা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ আমার হয়ে গেছে, কিন্তু আম্মু আর আব্বু তো এখনো রেডি হয়নি। আব্বু আর আম্মু নাকি যাবে না, অন্যদিন যাবে। কেন আম্মু, আপনারা আজকে এখনই যাবেন? চলেন। না মা, তোমরা যাও, তোমার আব্বুর শরীরটা ভালো না। কি, আব্বুর শরীর ভালো না? আপনি তো আমাকে আগে বলেননি। আব্বুকে এই অবস্থায় রেখে আমি কি করে যাব? আরে মা, আমার তেমন কিছু হয়নি তো, এমনি ভালো লাগছে না। তোমরা যাও, আমরা আরেকদিন যাব। আচ্ছা ঠিক আছে। তাহলে তো হয়েই গেল, এখন চলো যাওয়া যাক। তারপর আমরা সবাই মিলে আমার পছন্দের একটা জায়গায় ঘুরতে গেলাম। আগে যখনই আমার মন খারাপ হতো তখনই ওই জায়গায় গেলে আমার মন ভালো হয়ে যেত, কিন্তু বেশ কিছুদিন ধরে সেখানে যাওয়া হয় না। তাই আজকে সবাইকে নিয়ে সেখানে গেলাম। আজ খুব মজা করলাম আমরা। সময়টা যে কিভাবে আনন্দের মাঝে কেটে গেল খেয়ালই করিনি। তারপর নিহার জন্য কিছু শপিং করে বাসায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। বাসায় এসে দেখি আম্মু আর আব্বু সোফায় বসে টিভি দেখছে। আসলে আম্মু আর আব্বু আমাদেরই অপেক্ষায় ছিল, তাই তারা এখনো খায়নি। আম্মু আপনারা খেয়েছেন? না মা, এখনো খাইনি। আম্মু আপনারা খাবার টেবিলে যান, আমি আসছি। ঠিক আছে মা। বলেই আম্মু আর আব্বু খাবার টেবিলে গেল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। অনেকক্ষণ সবাই মিলে গল্প করে আমি রুমে চলে আসলাম। নিহা টেবিলে সব কিছু গুছিয়ে রেখে আসবে। আজকে খুব ভালো লাগছে, কারণ এই প্রথম ঘোরার অনুভূতিটা দারুণ ছিল। কিন্তু আর নয়, আজকে যেভাবেই হোক নিহার কাছ থেকে আমার ভালোবাসার প্রাপ্ত অধিকার আদায় করবই। এগুলো ভাবতেই দেখি নিহা এসে হাজির। এত দেরি হলো কেন? সবকিছু গোছাতে তো একটু সময় লাগবেই। হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু আমার অধিকারের কি হবে? কিসের অধিকার? আমার কথা শুনে নিহা কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করেই, বোঝো না কিসের অধিকার, বলেই আস্তে আস্তে নিহার দিকে যেতে লাগলাম। নিহা আমাকে ওর কাছে আসতে দেখে এক পা দুপা করে পেছনে যেতে লাগলো, আর আমিও ওর সামনে যেতে লাগলাম। এক পর্যায়ে নিহা পেছনে যেতে যেতে দেয়ালের সাথে আটকে গেল, আর পেছনে যাওয়ার পথ নেই। এই সুযোগে আমি নিহার কাছে গিয়েই আস্তে করে ওর মাথা ধরে ঠোঁটে একটা কিস দিলাম। তারপর? তারপর কি, বাসরাত তো পালন করতে পারিনি, তাই এখনই পালন করব। যা, আমার লজ্জা করে না বুঝি? এত লজ্জা কোথায় রাখো? বলেই নিহাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলাম। নিহা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তারপর নিহাকে বিছানায় শোয়াতেই নিহা আমার শার্টের কলার ধরে টান দিয়ে ওর বুকের উপরে ফেলে দিয়েই, আমার কিন্তু একটা ইচ্ছে আছে। বলো কি ইচ্ছে? আমার কিউট একটা মেয়ে বাবু চাই। বলেই আবার লজ্জায় লাল হয়ে গেল। আমি নিহার কথাটা শুনেই হেসে দিলাম আর বললাম, তোমার মেয়ে বাবু অনেক পছন্দ? হুম। আমারও মেয়ে বাবু অনেক পছন্দ। বলেই নিহাকে জড়িয়ে ধরলাম। তারপরে আমরা হারিয়ে গেলাম নতুন এক প্রাণের খোঁজে। আর বলা যাবে না, বললে চাকরি থাকবে না। সারা রাত ঘুমাইনি, তাই ফজরের পরপরই ঘুমিয়ে পড়েছি। শরীরটাও ক্লান্ত ছিল, তাই ঘুমানোর সাথে সাথেই অন্য জগতে চলে গেছি। হঠাৎ কারো হাতের স্পর্শে
অন্য জগৎ থেকে নিজের জগতে ফিরে আসলাম, কিন্তু চোখে এতটাই ঘুম যে ঠিক মতো চোখ খুলতেই পারছি না। এই যে মিস্টার, অনেক ঘুম হয়েছে, এখন উঠুন, বাজারে যান। কেন ডাকছো? কেন ডাকছি শুনতে পাননি? বাজারে যেতে হবে, তাই এখনই উঠুন। আমি বাজারে যেতে পারবো না, ড্রাইভার আঙ্কেলকে বলো, সে এনে দিব। না না, তা হচ্ছে না, আপনাকে আজ থেকে বাজারে যেতে হবে বলেই আমি হাত ধরে টানতে টানতে উঠিয়ে দিলাম। আমি তো কখনো বাজারে যাইনি। জাননি তো কি হয়েছে, এখন থেকে প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করতে যেতে হবে, এটার ফাইনাল। বলেই আমার হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিল। আচ্ছা যাচ্ছি, আগে একটা পাপ্পি দাও। নো, এখন কোনো পাপ্পি চলবে না, আগে বাজার নিয়ে আসেন, তারপর অনেকগুলো দিব। সত্যি? হ্যাঁ সত্যি। বলার পরেই এক দৌড় দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেই বাজার করতে গেলাম। জীবনে কখনো বাজারে যাইনি, আজকে যেতে হচ্ছে। যাই হোক, বাজার করে আসলে তো অনেকগুলো পাপ্পি পাবো, আর নিহার কাছ থেকে পাপ্পি পাওয়ার জন্য শুধু বাজার কেন, আরও অনেক কিছুই করতে পারি। তারপর কোনো মতে অনেক কষ্টে বাজার করে বাসায় ফিরলাম। দরজার কলিং বেল বাজাতেই নিহা দৌড়ে এসে দরজা খুলেই দেখলো আমি বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ওয়াও, এটাই তো চেয়েছিলাম, আজ থেকে প্রতিদিন আরো সকালে উঠে বাজার করতে যাবেন। কি? না না, আমি আর পারবো না, আজকে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পাপ্পিও দিব না। এই না না, আমি প্রতিদিনই বাজারে যাব, কিন্তু বাজার করে এসে যেন পাপ্পিগুলো ঠিক মতো পাই। আমার কথা শুনেই নিয়া হি 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 করে হাসতে লাগলো। কি হলো, হাসছো কেন? পাপ্পি লাগবে? হ্যাঁ লাগবে তো। হ্যাঁ, তাহলে এখানেই দিয়ে দিই। বলেই আমার সামনে আসবে, তখনই আমি বললাম, এই এই এখানে না, কেউ দেখে ফেলবে তো। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমাকে দাও। ব্যাগটা নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি শুধু নিহার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, কবি মশাইরা ঠিকই বলেছিল, ছেলেরা যত বড় পালোয়ানি হোক না কেন, একটা জায়গায় তাদের ঠিকই হার মানতে হবে। আর এভাবেই দুষ্টুমি ও ভালোবাসায় আমাদের 7টা মাস কেটে গেল। হ্যাঁ, এখন নিহা প্রেগনেন্ট, ওর ভেতরেই বেড়ে উঠছে আরেকটি জীবন। আম্মু আর আব্বু এখন ওকে তেমন কাজকর্ম করতে দেয় না। আমি সারাটা দিন অফিসে থাকি, কিন্তু এই সারাদিনে না হলেও বেশিরভাগ সময় নিহার সাথে ফোনে কথা বলি, কারণ ও যেন এখন নিজেকে একা মনে না করে। আর আব্বু আম্মু তো আছেই, তাই সারাদিন আনন্দের মাধ্যমে দিন কাটে নিহার। আমি অফিসে বসে কিছু ফাইল দেখছিলাম, তখনই নিহা কল দিল। হ্যাঁ নিহা বলো। কি করছো? এই নিয়ে কয়বার জিজ্ঞেস করেছো, হিসাব রেখেছো? আমি তো এখন কাজ করছি সোনা, তুমি কি করছো? সোফায় বসে আছি, আর এমনি বসে থাকতে একটুও ভালো লাগছে না। কেন, কি হয়েছে? মা আর বাবা তো আমাকে একটু কাজ করতে দেয় না, আমার ভালো লাগে না। ধুর পাগলি, এই সময়টা কি কাজ করার সময়? তোমার ভেতরে বেড়ে উঠছে আমাদের পরিবারের নতুন আরেকটি ছোট্ট সদস্য, আর তোমার কষ্ট হলেই তো ওর কষ্ট হবে। আচ্ছা, আর যদি মেয়ে হয় তাহলে তার নাম কি রাখবে? ভাবতে হবে। আচ্ছা ধরো যদি ছেলে হয়? ওইটা তুমি রাখবে। ছেলে হলে আমি কিন্তু ওর নাম অলিভ রাখবো। ওয়াও, খুব সুন্দর নাম। আচ্ছা ঠিক আছে, ছেলে হলে এই নামটাই রাখবো, কিন্তু মেয়ে হলে নামটা আমি রাখবো। আচ্ছা এখন রাখছি। কেন? আমি আমার পাগলিটার কাছে আসছি। তার মানে তুমি এখন বাসায় চলে আসবে? হ্যাঁ, এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, আর শোনো, হুম। আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলে মুচকি একটা হাসি দিয়ে কলটা কেটে দিয়ে ফাইলগুলো গুছিয়ে সোজা অফিস থেকে বেরিয়ে আসলাম। তারপর শপ থেকে আইসক্রিম নিয়ে বাসায় এলাম। দরজার কলিং বেল বাজাতেই নিহাত দৌড়ে এসে খুলেই, এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? তোমার টানে। বলার পরেই নিহা মুচকি একটা হাসি দিয়ে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে রুমে চলে গেল। আমিও রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিহা বিছানায় শুয়ে শুয়ে গভীর মনোযোগ সহকারে কী যেন ভাবছে। মনে হচ্ছে ওর মনটা খারাপ, কিন্তু একটু আগেও তো
খুব হাসি খুশি ছিল। হঠাৎ কি এমন হলো? এ কথা ভেবেই নিহার কাছে গিয়েই, কি ভাবছো নিহা? আমার কথা শুনেই নিহা চমকে গেল আর সঙ্গে সঙ্গেই মুচকি একটা হাসি দিয়ে, কই কিছু ভাবছি না তো। নিহার কথা শুনেই আমার কেমন যেন মনে হলো হয়তো নিহা আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। দেখো নিহা, আমি তোমাকে ভালো করে চিনি। আর হ্যাঁ, কোনটা তোমার সত্যিকারের হাসি আর কোনটা তোমার নকল হাসি তা আমি ভালো করে চিনি। এবার বলো কি হয়েছে? তোমার মন খারাপ কেন? নিহা আমার কথা শুনেই আবার মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর চোখগুলো ছলছল করতে লাগলো। এই নিহা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুমি জানো না তোমাকে এমন দেখলে আমি ঠিক থাকতে পারি না? আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? ভালোবাসি মানে? তোমাকে ছাড়া এই জীবনটাই তো মরে যাবে। আমার না অনেক ভয় লাগে। কিসের ভয় সেটা তো বলবে। হারানোর ভয়। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে আপনি কি আমাকে ভুলে যাবেন? নিহার কথাটা শুনেই আমার অনেক রাগ উঠে গেল আর সঙ্গে সঙ্গে বললাম, চুপ, একদম চুপ। আর কখনো যদি এমন কথা শুনছি তাহলে থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। নিহা আমার রাগ দেখে কিছুটা ভয় পেয়ে বলল, আমি শুনেছি অনেক মা নাকি তাদের বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আরও বাঁচতে চাই। নিহা কান্না করে দিল। কথাটা শুনেই আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আর তখনই নিহাকে জড়িয়ে ধরে বললাম, ধুর পাগলি, আর কখনোই এমনটা ভাববে না। আল্লাহ যে অতি দয়ালু, সে সব জানেন আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। আর আল্লাহ কখনোই আমাদের সাথে এমনটা করবেন না। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দিবেন। আর যদি বাঁচতেই হয় তাহলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথেই মরব। নিহা আমার কথা শুনে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপরেই, এই নিহা, হয়েছে তো, আর কান্না করো না প্লিজ, আমার ভালো লাগছে না। নিহা আমার কথা শুনে আমাকে ছেড়ে চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে বলল, আসেন আমরা ছাদে গিয়ে গল্প করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে কতবার বলবো আমাকে আপনি করে না বলতে? আমি তুমি করে বলতে পারবো না, আমার অনেক লজ্জা করে। দূর, লজ্জার কি আছে? এখন থেকেই তুমি আমাকে তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে, চলো। বলেই এক দৌড়ে ছাদে চলে গেল। আমি ওর লজ্জা পেতে দেখে হা 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 করে হেসে দিলাম। তারপর আমিও ছাদে গেলাম। গিয়ে দেখি নিহা দোলনায় বসে আইসক্রিম খাচ্ছে। আমি আস্তে আস্তে গিয়ে নিহার পাশে বসলাম। সঙ্গে সঙ্গেই নিহা বলল, আজকের আকাশটা অনেক সুন্দর তাই না? হুম। তখনই নিহা আমার কাঁধে ওর মাথাটা রেখেই, আমি যদি পাখি হতাম তাহলে কতই না ভালো হতো। এই মুক্ত আকাশে দু পাখা মেলে উড়ে বেড়াতাম। ভালোই হতো, সাথে যদি আমিও থাকতাম। হ্যাঁ, তুমি সাথে না থাকলে হবে নাকি? আমরা দুজনেই মুক্ত আকাশে প্রাণ খুলে নিঃশ্বাস নিতাম আর উড়ে বেড়াতাম, কোনো টেনশন থাকতো না। অনেক ভালো হতো। আচ্ছা, আগামীকাল কিন্তু মা বাবা আসবে। ও তাই? ভালোই তো হবে। তা তোমাকে নিতে আসবে নাকি? শুনেছি প্রথম কারো সন্তান হলে নাকি বাবার বাড়িতেই হয়। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু তোমাকে না দেখে তো আমি এতদিন থাকতে পারবো না। সমস্যা নেই, প্রতিদিন ভিডিও কলে কথা বলবো। হ্যাঁ, তা করা যায়। কথা বলার পরেই আম্মু দেখি আম্মু ছাদে আসছে। সঙ্গে সঙ্গেই আমি নিহার পাশ থেকে উঠেই, আম্মু বসো। বসছি। তুই এখন ফ্রেশ হতে যা, নিহার সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলেই ফ্রেশ হতে গেলাম। এখন কেমন লাগছে মা? জি আম্মু, ভালো। কাল তো মার বাবা মা আসবে তোমাকে নিতে। ওখানে গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, আর একটুও কিন্তু টেনশন করবে না। জি আম্মু, আপনিও কোনো চিন্তা করবেন না, আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবো। ঠিক আছে মা, তুমি এখন রুমে যাও, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে। নিহা রুমে চলে আসলো। তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম। সবাই মিলে অনেক গল্প ও হাসাহাসি করতে করতে কখন যে রাত হয়ে গেল খেয়ালই করিনি। তারপর রাতের খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। নিহা আম্মুর সাথে একটু একটু কাজ করে দিচ্ছে। মনে মনে ভাবছি, এই পাগলিটাকে ছেড়ে
কিভাবে থাকবো এতদিন ভাবতেই মনটা কেমন যেন করতে লাগলো। বিছানায় বসে বসে এগুলো ভাবছিলাম, তখনই নিহা রুমে এসেই এত মনোযোগ দিয়ে কি ভাবছো? আমি জানি তুমি কি ভাবছো। তখনই নিহার কথা শুনে আমার ঘোর কেটে গেল। কই কিছু না তো, বসো। তারপর নিহা আমার পাশে বসেই আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি? এই ধরো আমার কথাই, আমি চলে গেলে তুমি কিভাবে থাকবে এটাই ভাবছিলে হয়তো। কথাটা শুনেই নিহার দিকে তাকিয়ে আছি। নিহা সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে মুচকি একটা হাসি দিয়েই এত ভাবার কি আছে? তুমি তো চাইলেই প্রত্যেক সপ্তাহে আমাদের বাসায় যেতে পারবে। পারবো, কিন্তু না, এতে আশেপাশের লোকজন খারাপ ভাববে। আমাদের পরিবারে ছোট্ট সন্তান আসলেই আমি তোমাদের বাসায় যাব। তাহলে তোমাকে দেখবো কিভাবে? ভিডিও কলে। বলেই হেসে দিলাম। আমার হাসি দেখে নিহাও হেসে দিল। অনেক রাত হয়েছে, এখন আসো ঘুমিয়ে পড়ি। হুম। বলেই বিছানায় শুয়ে পড়ল। আমিও লাইটটা নিভিয়ে নিহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সেই আগের মতোই নিহার চিল্লানিতে ঘুমটা ভেঙে গেল। আসলে আমি ঘুম থেকে না উঠলেই নিহা চিল্লাচিল্লি শুরু করে বাজার করার জন্য। এখন আমার বাজার করার অভ্যাস হয়ে গেছে, তাই নিহার চিল্লাচিল্লি শুনে উঠে পড়ি। আজও ঠিক বাধ্য ছেলের মতো উঠেই, আরে উঠে গেছি তো, এখন বলো কি বাজার করতে হবে? বেশি কিছু না, প্রতিদিনের মতোই। কেন, আজকে না তোমার বাবা মা আসবে? হ্যাঁ, আসবে তো। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিচ্ছি। আগে একটা পাপ্পি দাও। নিহা আমার কথা শুনে মুচকি একটা হাসি দিয়েই মুয়া। এবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে বলেই ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বাজার করে নিয়ে আসলাম। নিহা বাজারগুলো দেখেই এত কিছু আনার কি দরকার ছিল? দরকার ছিল কিনা জানি না, কিন্তু আম্মু বলেছে। তখনই আম্মু এসেই নীরবকে আমিই বলেছি এগুলো আনতে। কতদিন পর তোমার বাবা মা আসছে, ভালো মন্দের একটা ব্যাপার আছে না। এখন এগুলো আমাকে দিয়ে তুমি রুমে যাও তো। না আম্মু, আমি আপনার সাথে থাকবো। এত কিছু একা রান্না করতে আপনার কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে মা। বলার পরেই আমি মুচকি একটা হাসি দিয়ে চলে আসলাম। একটু পর অফিসে যেতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করতে টেবিলে গেলাম। কিন্তু আজকে আমার অফিসে যেতে ইচ্ছে করছে না, আর নিহাকেও ওর বাবার বাড়ি যেতে দিতে মন চাইছে না। বুকের মধ্যে কেমন যেন হারানোর ভয় কাজ করছে। কিন্তু কেন? নিহার আবার কিছু হবে না তো? না না, এই আমি কি ভাবছি? নিহার কিছু হলে তো আমি আমার নিজেকেই হারিয়ে ফেলবো। আমার বেঁচে থাকাটাই যে মিথ্যে হয়ে যাবে। কি রে, কি ভাবছিস? না না আম্মু, কিছু না। আমি অফিসে গেলাম বলেই অফিসের ব্যাগটা কাঁধে ঝুলিয়েই চলে আসলাম। অফিসে এসেই নিহাকে কল দিলাম। নিহা ওর কাপড়গুলো গুছাচ্ছিল, তখনই ওর ফোনটা বেজে উঠল। হ্যাঁ, অফিসে পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেছি, কিন্তু ভালো লাগছে না। কেন? এই যে তুমি চলে যাচ্ছ, বিয়ের পর কখনো তো তোমাকে ছেড়ে একা থাকিনি, তাই খারাপ লাগছে। পাগল একটা, আমি একবারের জন্য চলে যাচ্ছি নাকি? তুমি প্রত্যেক শুক্রবার আমাদের বাসায় আসবে, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন রাখছি, সাবধানে যেও। আচ্ছা, পাগল একটা বলেই কল কেটে দিলাম। আমিও কাজে মন দিলাম। তারপর নিহা ওদের বাড়িতে চলে যাওয়ার পর ঠিক এভাবেই আমরা প্রতিদিন কথা বলি। হ্যাঁ, আমাদের পরিবারে ছোট্ট সন্তান আসতে আর বেশি দেরি নেই, তাই সবাই নিহার অনেক খেয়াল রাখে। কিন্তু নিহা একটু ভয় পাচ্ছে। হ্যাঁ, প্রথম সন্তান হওয়ার আগে সব মেয়েরাই একটু একটু ভয় পেয়ে থাকে। এখন ঠিক নিহাও একটু ভয় পাচ্ছে, কিন্তু আমি সবসময় নিহাকে সাহস জুগিয়ে রাখি, কারণ নিহা একটু হলেও যেন ওর ভয়কে ত্যাগ করতে পারে। আজ অফিসে জরুরি বড় একটা মিটিংয়ের জন্য তাড়াতাড়ি অফিসে আসলাম, তাই নিহার ঘুমে ডিস্টার্ব হবে বলে কল করলাম না। অফিসের মিটিংয়ের জন্য মোবাইলটা সাইলেন্ট করে
প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ করলাম। আমি আমার কেবিনে গিয়ে বসতেই হঠাৎ আমার মোবাইলের কথা মনে পড়ল। আরে, আমার মোবাইল তো সাইলেন্ট করা, না জানি নিহা কয়টা কল করেছে। এই ভেবে মোবাইলটা পকেট থেকে বের করব, তখনই ম্যানেজার সাহেব আমার কেবিনের কাছে এসেই, স্যার আসবো? হ্যাঁ আসুন বলেই মোবাইলটা আর বের করলাম না। স্যার, তারা আমাদের সাথে একমত। আপনি যেভাবে ওনাদের বুঝিয়েছেন তাদের নাকি অনেক ভালো লেগেছে, তাই তারা কাজটা আমাদেরই দিবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। ও হ্যাঁ স্যার, আপনার বাবা মানে স্যার আমাকে 3টা কল দিয়েছিলেন, কিন্তু আমি মিটিংয়ে থাকায় ধরতে পারিনি, কিন্তু পরে কল করেছি, ধরেনি। ম্যানেজারের কথা শুনে বুকের মধ্যে অজানা একটা ভয়ও সন্দেহ চলে আসলো। কিন্তু কেন? ও আচ্ছা, আপনি যান, আমি দেখছি। এ কথা বলে মোবাইলটা পকেট থেকে বের করে দেখি বাবা 30টা কল দিয়েছে। সঙ্গে সঙ্গেই আমার বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো। সন্দেহটা আরও বেড়ে গেল, কারণ বাবা জানে আমি মিটিংয়ে আছি। কিন্তু তারপরেও এতবার কল দিল কেন? কখনো তো এমনটা করে না। এ কথা ভেবেই বাবাকে কল দিলাম, কিন্তু না, ধরছে না। 3বার রিং হওয়ার পরেই বাবা রিসিভ করে বলল, নীরব বাবা, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। বাবার কথা শুনেই আমার বুকের মধ্যে ধুক করে উঠল। সঙ্গে সঙ্গে বললাম, কেন বাবা, কি হয়েছে? নেহা হসপিটালে আছে। কি? নিহা হসপিটালে? কোন হসপিটালে আছে? তারপর বাবা হসপিটালের নাম বলার পরেই দৌড়ে অফিসের বেসমেন্টে চলে গেলাম গাড়ি বের করতে। তারপর গাড়িটা নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। অনেক খারাপ লাগছে আর কান্নাও পাচ্ছে অনেক, আর মাথায় শুধু আজে বাজে টেনশন আসতে লাগলো। যদি নিহার কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচব? আমি তো নিহাকে ছাড়া থাকতে পারবো না। একথা ভাবছি আর দৌড়ে হসপিটালের ভেতরে ঢুকছি। তখনই দূর থেকে দেখলাম আব্বু আর আম্মু কান্না করছে, তার সাথে নিহার পরিবারের সবাই আছে, তারাও কান্না করছে। তা দেখে আমার চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দৌড়ে গেলাম তাদের কাছে। সবাই আমাকে দেখেই আরও জোরে কান্না করতে লাগলো। বাবা, কি হয়েছে? নীরব, আমাদের বৌমা। বলেই আবার কাঁদতে লাগলো। কি হয়েছে নিহার? বাবা, নেহা নাকি বাঁচবে না? বলেই জোরে কাঁদতে লাগলো। নিহার বাবার কথা শুনে সবাই আরও জোরে জোরে কাঁদতে লাগলো। নিহার বাবার কথাটি শুনেই স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে এসব? সবাই কি পাগল হয়ে গেল নাকি? আমার নিহা আমাকে একা রেখে কখনোই যেতে পারে না। নিহা চলে গেলে আমার কি হবে? মনে মনে ভাবছি আর চোখ বেয়ে পানি পড়ছে। তারপরেই বললাম, কি কি বলছেন এসব? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। নেহা যখন আমাদের বাসায় ছিল তখনও অনেক দুষ্টুমি আর বায়না করতো, ঠিক ছোটদের মতো। আজও ঠিক ওরকম একটা বায়না করেছিল। আমি বলেছিলাম অফিস থেকে আসার পথে নিয়ে আসবো। তারপর নেহা ওর ফোনটা হাতে নিয়ে দৌড়েও রুমে যাবে, ঠিক তখনই পা মুচকে ফুলে পড়ে যায়। ও পেটে অনেক ব্যথা পেয়েছিল, আরও এত ব্যথা পেয়েছিল যে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমরা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে আসি। তারপর ডাক্তার নেহাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ঘন্টাখানেক পর এসে বলল নেহাকে নাকি বাঁচানো যাবে না। কথাটা শুনেই আমার চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। না, নিহা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। হে আল্লাহ, তুমি একটু সহায় হও, আমি তো নিহাকে ছেড়ে থাকতে পারবো না। মনে মনে ভেবে কান্না করছি। তখনই অপারেশন থিয়েটার থেকে ডক্টর এসেই বলল, আলহামদুলিল্লাহ, ওনার একটা মেয়ে হয়েছে। কথাটা শুনেই সবাই কান্না থামিয়ে অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গেই নিহার বাবা ডক্টরকে ধরেই, সত্যি বলছেন ডাক্তার, নেহার মেয়ে হয়েছে? ডক্টর বলল, হ্যাঁ, ওনার একটি মেয়ে হয়েছে। ডক্টর, নেহা এখন কেমন আছে? নিহার বাবার কথাটা শুনেই ডক্টর চুপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সবাই আবার কাঁদতে কাঁদতে দৌড়ে
নিহার কাছে গেল। এই ডক্টর, আপনি চুপ কেন? নিহা কেমন আছে? ডক্টর বলল, আই এম সরি, আসলে উনি পেটে অতিরিক্ত ব্যথা পেয়েছিল। ভাগ্যক্রমে ওনার বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু ওনাকে বাঁচাতে পারিনি। কথাটা বলেই ডক্টর মাথা নিচু করে চলে গেল। সঙ্গে সঙ্গেই আমি স্তব্ধ হয়ে গেলাম। না, নিহা আমাকে ছেড়ে যেতে পারে না। নিহা বলেই দৌড়ে নিহার কাছে যেতেই দেখি সবাই নিহাকে ধরে কান্না করছে, কিন্তু পাগলিটা চুপচাপ ঘুমিয়ে আছে, কারো সাথে কথা বলছে না। আর আমাদের ছোট্ট সন্তানটা ওরই পাশে হাত পা নাড়িয়ে খেলা করছে। সঙ্গে সঙ্গেই বুক ফেটে কান্না চলে আসলো। হঠাৎ করেই কেমন যেন বুকের বাম পাশটায় অনেক কষ্ট অনুভব হতে লাগলো। এক দৃষ্টিতে নিহার দিকে তাকিয়ে আছি, আর অঝরে চোখ বেয়ে পানি পড়ছে। তখনই সবাই আমাকে দেখে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে নিহাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। এই নিহা, কথা বলছো না কেন? এই নিহা, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই নিহা, কথা বলো। এই নিহা, তুমি এভাবে আমাকে ছেড়ে একা চলে যেতে পারো না। এই নিহা, কথা বলো। কান্না করতে করতে বলেই নিহাকে আবার জড়িয়ে ধরি। তখনই হঠাৎ অনুভব করলাম নিহার হার্টবিট চলছে, কিন্তু এতক্ষণ চলছিল না। সঙ্গে সঙ্গেই নিহাকে ছেড়ে ওর দুই গাল ধরেই, এই নিহা দেখো, আমি এসেছি। এই নিহা, কথা বলো। তখনই দেখলাম নিহা একটু একটু করে নিঃশ্বাস ছাড়ছে। সঙ্গে সঙ্গেই আমি ওকে আরো জোরে জোরে ডাকতে লাগলাম, এই নিহা, এই যে আমি এসেছি, প্লিজ চোখ খুলো। এই নিহা। তখনই নিহা আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। আমি নিহাকে চোখ খুলতে দেখেই আমার বুকের মধ্যে ভালো লাগা কাজ করতে লাগলো। সঙ্গে সঙ্গেই ওর দুগাল ধরে কান্না করতে করতে হেসে দিলাম। নিহা ওর চোখ খুলে আমাকে দেখেই কান্না করতে করতে বলল, পারলাম না তোমাকে ছেড়ে যেতে। তোমার ভালোবাসার টানেই আল্লাহ হয়তো তোমার কাছে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি নিহার কথা শুনেই কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরলাম। নিহাও কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরল। তখনই রুমে ডক্টর এসেই ভ্যাবাচাকা খেয়ে বলল, উনি বেঁচে আছেন। বলেই দৌড়ে বাহিরে গিয়ে সবাইকে বলল। সবাই এই কথা শুনেই দৌড়ে এসে দেখে নিহা আমার সাথে কথা বলছে। আমি সবাইকে দেখে নিহার পাশ থেকে উঠে পড়লাম। মারে, তুই বেঁচে আছিস? বলেই দৌড়ে এসে নিহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নিহাও ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর একে একে সবাই নিহার সাথে কথা বলার পরে ডক্টর বলল, এটাকেই সত্যিকারে ভালোবাসা বলে। আজ উনি মৃত্যু দুয়ার থেকে বেঁচে ফিরেছেন। আমি এর আগে কখনো এমনটা দেখিনি। তারপর আমি আমাদের মেয়েটাকে কোলে নিতেই, হ্যাঁ, এবার বলো আমাদের মেয়ের নাম কি রাখবে? হ্যাঁ, ওটা তো ভেবেই রেখেছি। কি? যেমন তোমার নাম নিহা, আর আমাদের মেয়ের নাম হবে নিহারিকা। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। সবারই নাকি এই নামটা পছন্দ হয়েছে। অবশ্য আমারও অনেক পছন্দের এই নামটা। যাই হোক, আমাদের জন্য দোয়া করেন যাতে আগামী দিনটা আমরা সবাই একসাথে কাটাতে পারি। সমাপ্ত।